কানাডাতে তুমি পড়াশোনা করছো, বাংলাদেশে পড়াশোনা করছো, ইউনিভার্সিটি, তোমার কাছে কি মনে হয় কানাডা থেকে মানসিক স্বাস্থ্য সমস্যা ছাত্রদের কম না বেশি? অনেক বেশি। কেন? আমার মনে হয় এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো একটা হচ্ছে আইসোলেশন, এটা অনেক বড় ফ্যাক্টর। অনেকের সিজনাল ডিপ্রেশন হয়, যে উইন্টার চলছে সেই সময় এনজাইটি ডিপ্রেশন অনেক বেড়ে যায়। কালচারাল শক, যারা আমরা এখান থেকে যাচ্ছি বা অন্যান্য পার্ট থেকে যাচ্ছি, যারা কেনেডিয়ানও ওদেরও হয়। আর আইসোলেশন যেটা বলছিলাম, বাট বাংলাদেশের স্টুডেন্টদের তো যারা ও লেভেল করতেছে তারা তো মানে যে কোনো মূল্যে ব্যাগ গুছায় রাখছে, চলে যাবে এবং চলে গেলে তাদের আর কোনো সমস্যা থাকবে না জীবনে। ইটস আ প্রিকনসেপশন টিল ইউ গো অ্যান্ড ইউ সি দ্য রিয়েল লাইফ। এখানে আমরা একটা সোশ্যাল সেফটি নেটে থাকি বাংলাদেশে, নো ম্যাটার হোয়াট, ট্রাফিক প্রবলেম, আমার আসতে লেট হলো, অনেক কিছু আছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর ফিলিং সেফ, ইউ হ্যাভ আ সোশ্যাল সেফটি নেট, ইউ হ্যাভ আ কমিউনিটি, ইউ হ্যাভ আ বাঞ্চ অফ ফ্রেন্ডস অর ব্রাদার্স ইউ ক্যান অলওয়েজ কল আপ টু, রাইট অ্যাওয়ে ইউ গো দেয়ার, ইউ টেক অফ দ্য প্লেন অ্যান্ড ইউ লস্ট অল অফ দিস। বাংলাদেশের ছেলেমেয়েরা সবসময় চেষ্টা খুব মানে প্যাশনেটলি বলার চেষ্টা করে যে ভাই আমি ইন্ডিপেন্ডেন্টলি সব কিছু করতে পারবো, রাইট? আমার কাছে মনে হয় তারা যেটা মিস করে সেটা হচ্ছে যে সব কিছু তোমাকে করতে হবে পার্ট, হ্যাঁ, যে এই রেসপন্সিবিলিটি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখা যে গাড়ির উপরে বরফ সরাও, আবার যাও, তারপরে আসার পরে আবার বরফ ইয়ে করেন, প্রত্যেকটা জিনিস নিজের করা। ইট মাইট সাউন্ড ভেরি থ্রিলিং, বাট কোনো একটা পয়েন্টে গিয়ে ওয়েদার, লোনলিনেস অ্যান্ড অল অফ দ্যাট, কালচার শক সবসময় ইজি না। নট এট অল। এই যে বলে না যে ইন্ডিপেন্ডেন্ট, আই ক্যান ডু এভরিথিং বাই মাই সেলফ, ওই সব কিছু নিজে করবে, এর মধ্যেও কিন্তু সবই আছে, ঘর মুছা, কি জানি জামা কাপড় ধোয়া, আমার গ্রোসারি শেষ হলো কিনা, এটা থেকে শুরু করে আইসোলেশনটা, কালচারাল শকটা। আমরা ভাবি যে হ্যাঁ, আমরা একটু ইয়াং এজে গেলে হয়তো ওদের সাথে ব্লেন্ড হয়ে যাব, অবশ্যই হচ্ছি, ওয়ার্ক ফিল্ডে হচ্ছি, সব কিছু হচ্ছি, বাট এন্ড অফ দ্য ডে ওয়েন ইউ আর অ্যাট হোম অ্যান্ড ইউ ওয়ান্ট টু টক টু সামওয়ান, ইউ ওয়ান্ট টু বি অ্যারাউন্ড ইউর প্যারেন্টস অর ফ্রেন্ডস, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট, সো দ্যাটস আ বিগ প্রবলেম। স্টার্টিং উইথ জিরো অ্যাসেট, আমার কাছে মনে হয় মানুষ এটা আন্ডার এস্টিমেট করে। ওয়েন ইউ আর ইন বাংলাদেশ, ইভেন আ মিডল ক্লাস বাংলাদেশি ইজ নট অলওয়েজ স্টার্টিং ফ্রম শূন্য সম্পত্তি। তার বাসা ভাড়া দিতে হচ্ছে না এবং তাকে শূন্য সম্পত্তি থেকে শুরু করতে হচ্ছে না। যখন আপনি কানাডায় যাচ্ছেন বা ইউকেতে যাচ্ছেন বা অস্ট্রেলিয়া যাচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি শূন্য সম্পদ দিয়ে শুরু করতেছেন। সো ডেফিনেটলি এটা আপনাকে রেসপন্সিবল করে, বাট এটা যেটা চ্যালেঞ্জ, এটা মাথায় রাখাটা খুব দরকার যে ইউ আর অ্যাকচুয়ালি স্টার্টিং ফ্রম জিরো, লাইক নট জাস্ট ইন টার্মস অফ মানি। Even, okay, some people take a lot of money, they're like reach here, they reach there. Yeah. But I'm talking about the majority. They're not just starting with zero money, but zero network bhaiya. And zero social connection. That's also bad. Yeah. So taka apni hocche pore din jacchen, you are getting a job a month or two later. But how about that community? How about that, এলাকায় গেলাম, ফোন দিলাম, দুইজন ভাই আসলো, বা আমি যখন আমার হোম টাউনে যাই, যেই দোকানদার আমার সময় পরোটা বানাতো সে এখনো বানাচ্ছে। সো দ্যাট ফিলিং অফ হোম, ওখানে অনেক বছর থাকলে ইউ ক্যানট মেক ইট। সো ইভেন ইফ ইউর টেকিং মানি, ইউর নট এমটি ইন টার্মস অফ মানি। একটা জিনিস মানুষ খুব আন্ডার এস্টিমেট করে। আমি যখন এই কথাটাকে বলি, মানুষ সবসময় বলে যে ইয়াহিয়া ভাই আপনি তো রেসিস্ট, এলিটিস্ট। কিরকম? মানে আমি যেটা বলি সেটা হচ্ছে গিয়ে যে ইউ সি, তুমি বাংলাদেশে কখনো নিজের খাবার নিজে রান্না করো নাই এবং তুমি নিজের কাপড় ধোও নাই। ইউ গো টু অস্ট্রেলিয়া অর ক্যানাডা অ্যান্ড তোমাকে প্রথম 2-3 বছর তোমাকে যখন বলা হয়েছে শুধু তুমি তোমার নিজের খাবার আর নিজের কাপড় ধোয়া না, বরং তোমাকে অনেক সময় অড জব করতে হবে, উইচ বেসিক্যালি মিনস তুমি অন্যেরও খাবার বানাবা এবং তুমি ক্লিন করবা, যেখানে তুমি তোমার নিজের কোনো কিছু ক্লিন করো নাই। দিস ইজ আ চ্যালেঞ্জ। আই এম নট সেইং ইউ শুডেন্ট টেক দ্যাট চ্যালেঞ্জ, বাট আই এম সেইং আ চ্যালেঞ্জ ইজ আ চ্যালেঞ্জ। ডোন্ট রোমান্টিসাইজ আ চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি, রাইট। আমি বলতেছি না তুমি করো না, আমি বলছি না তুমি যাও না, আমি বলছি না তুমি শিখো না, আমি বলছি না তুমি গ্রো করো না, তুমি সবই করো, তুমি যাও, অনেকে ওইখানে ভালো আছে, এই চ্যালেঞ্জিং লাইফ থেকে অনেকে রেজিলিয়েন্ট হয়েছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ন্যারেটিভ, বাট ফর গডস সেক just listen to me. A challenge is a challenge, and don't romanticize it, right? Don't make like a drama queen fancy. Oh my god, I'm ভাবতে পারতেছি না, আমি রাস্তা বরফ পরিষ্কার করতেছি। For God's sake, তুমি বরফ পরিষ্কার করতেছো। You're going to like the second coldest country in the world. What do you expect? সেটাই হিউম্যান হিস্ট্রিতে মানুষ সবসময় ঠান্ডা দেশ থেকে এবং মরুভূমি থেকে মাঝখানে আসার চেষ্টা করছে। সো আমি যদি ঠান্ডা বলি সেটা হচ্ছে কানাডার দিক, আর আমি যদি মরুভূমি বলি দ্যাট ইজ ডেজার্ট, সারা ডেজার্ট। মানুষের সময় অন্যদিকে থাকার চেষ্টা করছে। অ্যান্ড নাও বিকজ অফ কমপ্লেক্সিটি অফ দ্য ওয়ার্ল্ড আমরা দেখি মানুষ অনেকে, বাংলাদেশিরা তুমি যদি চিন্তা করো, যারা নিম্নবিত্ত তারা মরুভূমির দিকে যাচ্ছে,
আর যারা উচ্চবিত্ত তারা বরফের দিকে আছে। একদম যে পৃথিবীর ইতিহাসে এটা কখনো হয় নাই যেখানে একটা শিক্ষিত এডুকেটেড মানুষ বরফের দিকে যাচ্ছে অথবা মরুভূমির দিকে যাচ্ছে, এবং বাংলাদেশের মানুষ এক্স্যাক্টলি এটা করতেছে। যারা নিম্নবিত্ত তারা যাচ্ছে মিডল ইস্টে বড় মানে মরুভূমির দিকে, মানে হ্যাঁ এটা ডেফিনেটলি সবাই বলতে পারে আমাদের করাপশন, আনসেফটি ইত্যাদি। I accept all of those allegations, all true, but at the same time we challenge it out true. হ্যাঁ, বিকজ উই আর নট মেড ফর দ্যাট। আমরা যদি দেখি আমরা ট্রপিক্যাল একটা ক্লাইমেট, আমাদের নদী আছে, আমাদের নেচার। I missed sun to a level that showed up in my vitamin D counte, যেটা আমার হোল লাইফে ছিল না। আই এম ফ্রম আ সানি কান্ট্রি অ্যান্ড দ্যাটস গ্রেট ফর মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। আমার ওখানে যাওয়ার পর ড্রাস্টিক্যালি মাই vitamin D went bad, and আমরা we are from a flat land. We are even South Asia, apni jodi dekhen the way it's built, we are one of the most flattest and most green and fertile. ওইখান থেকে আমরা যখন যাচ্ছি, আমরা যখন ভাবতেছি হ্যাঁ 24 ঘন্টা পরে তো চলে গেলাম কানাডা, কিন্তু আমি যে আসলে টোটালি একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে যাচ্ছি, যেটার খাবার দাবারের ধরন, কালচার। মেন্টাল হেলথের ক্ষেত্রে ওয়েদার ম্যাটার্স আ লট। এটা নিয়ে মানুষ বাংলাদেশে খুব কম কথা বলে, বাট তুমি যদি ল্যান্ডসেটের রিসার্চ পড়ো তুমি দেখবা ওয়েদার হ্যাজ huge impact on our mental health. Very much. হ্যাঁ, weather effects. তো but definitely মানে no country is heaven, no country is hell, but মানুষ খুব রেয়ারলি ফেয়ারলি কথা বলে। হ্যাঁ, অ্যান্ড আরেকটা প্রবলেম কি যে রোমান্টিসাইজিং করা, আরেকটা হচ্ছে যে উই অলওয়েজ সি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বাংলাদেশ ওয়ার্স্ট, কানাডা বা ইউকে বা ইউএস বেস্ট। I would say see the grey. See, there are a lot of things. There are a lot of things Bangladesh is great at. There are a lot of things Canada is great at. But it's not like যে এখানে সব শেষ, এখানে আর কোনো ফিউচার নেই, আর ওখানে গেলে আমার সব হয়ে যাবে। এই মাইন্ডসেটটা যতক্ষণ আমরা বের না হব, that's the main reason why we romanticize everything, right? Or we are mad at everything, whatever is happening in Bangladesh or in developing countries and so on. And through work, I had the chance to work for a lot of developing countries like Thailand, Indonesia, Philippines, So Malaysia. thank you, Shadman. I'm thoroughly excited to talk with you. So super brief introduction of Shadman is that Shadman ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, সেখান থেকে কানাডাতে মাস্টার্স করে, অ্যান্ড দেন সে ডেলয়েটে বিজনেস কনসালটেন্ট হিসেবে ছিল। কারেন্টলি সে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে ফুল টাইম এমপ্লয়েড। অ্যান্ড ফর্চুনেটলি সে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করতে পারে, সো এই জন্য আমরা শাদমানকে পেয়ে গেছি। সো অ্যান্ড শাদমানকে আমি চিনি ফেসবুক ফ্রেন্ড হিসেবে আমরা অনেক আগে। আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, আমাদের কখনো কথা হয়। হ্যাঁ, আমার মনে হয় আপনার সাথে আমার একবার কোনো একটা ক্যাফেতেও দেখা হয়েছিল থ্রু সামওয়ান, এন্ড দ্যাটস ব্যাক ইন 2019 or 18 হবে। সো শাদমান রিসেন্টলি নক করে, অ্যান্ড উই গট দ্য চান্স টু টক, অ্যান্ড সো উইল টক অ্যাবাউট মেন্টাল হেলথ, men's mental health, Canada, career, and all of that. So Shadman is এখন বাংলাদেশে ফিজিক্যালি আছে, বাট ফুল টাইম এমপ্লয়েড ইন ব্রিটিশ কলম্বিয়া, উইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ ইন কানাডা ফর শিওর। অ্যান্ড প্রচুর বাংলাদেশ স্টুডেন্ট এখন ব্রিটিশ কলম্বিয়া। হ্যাঁ, অনেক বিগ পোর্শন। আই থিঙ্ক দ্যাট টরন্টো ইউনিভার্সিটির পরে বোধহয় ওয়ান অফ দ্য লার্জেস্ট। ওরা 1-2 আর কি, সো দে অফেন কম্পিট 1-2 এর মধ্যেই থাকে, দে আর দ্য টপ 2। আর এছাড়া অল অ্যাক্রস কানাডা, ফ্রম ইউনিভার্সিটি টু কলেজ টু কমিউনিটি কলেজেস, a lot of Bangladeshi students. সো আমরা আরেকটু ডিপ করি। সো আমার যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে ইন্টারেস্টিংলি ফর লাস্ট 1 year আমি আমার পার্সোনালি বলি যে আমাদের লাইফস্প্রিংয়ের বেসিক্যালি প্রবাসী বাংলাদেশিরা হচ্ছে 25% ক্লায়েন্টদের মধ্যে, যারা কাউন্সেলিং করে বা সাইকিয়াট্রিক সাপোর্ট নেয়। কিন্তু আমার পেশেন্ট বেস আবার উল্টা, আমার পেশেন্ট বেসে 70-75%ই হচ্ছে গিয়ে কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, লন্ডন, ইভেন ইস্তোনিয়া, অ্যান্ড 25% হচ্ছে বাংলাদেশে। এমনি আমি এখন খুবই কম পেশেন্ট দিতে পারি, বিকজ অর্গানাইজেশনটা বড় হয়ে গেছে, এটা রান করার জন্য অনেকটা ফোকাস দেওয়া লাগে। তো বাট আমি যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে যে প্রবাসী বাংলাদেশিদের অনেক মেন্টাল হেলথ চ্যালেঞ্জেস আছে, তারা অনেক চ্যালেঞ্জ ফেস করে, এবং এদের মধ্যে অনেকে কিন্তু অ্যাফ্লুয়েন্ট। সবার সমস্যা এটা না যে তাদের অনেক লোন বা স্টুডেন্ট ডেট বা এরকম না, অনেকে অ্যাফ্লুয়েন্ট বাট দে ফেস এ লট অফ চ্যালেঞ্জ। তারা আমাদেরকে রিচ আউট করে পিওরলি বিকজ কালচারাল অ্যালাইনমেন্ট, মন খুলে বাংলায় কথা বলতে পারতেছে, রিলিজিয়াস অ্যালাইনমেন্ট, রাইট? সো দেখা যাচ্ছে যে একটা হাজব্যান্ড এবং ওয়াইফ, সে হয়তো বা ক্যানাডিয়ান একজন থেরাপিস্টের কাছে গেছে, তো উনি ক্যানাডিয়ান থেরাপিস্ট শুনে বলতেছে যে তোমাদের তো ঝগড়া একসাথে থাও কেন, ছেড়ে দাও। কিন্তু
উনি বুঝাইতে পারতেছে না, বা উনি বলছে যে তোমার বাচ্চার বয়স এখনো 19 বছর, এখনো তোমরা এক বাসায় আসো কেন, ওকে ওর মতো আলাদা থাকতে দাও, একসাথে থাকবা কেন? সো দ্য থেরাপিস্ট ইজ ভেরি কোয়ালিফাইড। কোয়ালিফিকেশনের সমস্যা না, সমস্যাটা হচ্ছে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। তো সেই জায়গাটা থেকে তারা অনেকেই বাংলাদেশিদের সাথে, বাংলাভাষী থেরাপিস্টের সাথে বা সাইকোলজির সাথে কথা বলতে চায়, অ্যান্ড উই ট্রাই টু হেল্প আওয়ার লেভেল বেস্ট। ওয়ান অফ দ্য থিং যেটা আমি দেখছি সেখানে, সেটা হচ্ছে যে আমি অথবা 30 এপিসোড আগে একটা পডকাস্টের মধ্যে এই কথাটা আরেকবার মেনশন করছিলাম, দ্যাট ইজ দ্যাট আমরা খুব আন্ডার এস্টিমেট করি যে আমাদের বাংলাদেশি একটা বড় পপুলেশন ও লেভেল করার পরে আন্ডার গ্র্যাজুয়েশন অথবা তারপর হায়ার এডুকেশন করার ক্ষেত্রে যখন বাইরে যায়, আন্ডার গ্র্যাজুয়েশনে, মাস্টার্সে, পিএইচডি করতে যায়, তখন তারা অনেকে ভীষণ পরিমাণ মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়ে। একটা আন্ডার গ্র্যাজুয়েশনের ছেলে হঠাৎ করে দেখতেছে যে তার একটা ডিফারেন্ট কালচার, রাইট? সামটাইমস হি ইজ সিম্পলি বিং বুলিড ফর নট ড্রিঙ্কিং, অথবা সামটাইমস হি ইজ প্রেশারাইজ টু ডু সামথিং যেটা সে করতে চায় না, বাট সে এটা জাস্ট তার ভ্যালুর সাথে যায় না। একটা মাস্টার্সের স্টুডেন্ট হয়তো দেখা যাচ্ছে যে সেখানে যাওয়ার পরে হঠাৎ করে একটা কার অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু সে জানে না কী করবে, এবং এটা নিয়ে সে প্যারানয়েড। একটা পিএইচডির স্টুডেন্ট, পিএইচডিতে তো অনেকে ডিপ্রেশনে চলে যায়, হ্যাঁ, পিএইচডি প্রেশার, অনেক ক্ষেত্রে হাজব্যান্ড দুজন পিএইচডি করতেছে, সেটার কারণে তাদের রিলেশনশিপ এফেক্টেড হচ্ছে। অনেক ক্ষেত্রে manage your supervisor is becoming difficult, very difficult sometimes. So what's your experience? I would say it's very true. Starting from the very fact that you said যে অনেক কোয়ালিফাইড সাপোর্ট আছে ওখানে, কিন্তু আমার নিজেরই পরিচিত এক ফ্যামিলির সাথে কথা বলছিলাম, তো উনি এমন মেন্টাল হেলথ সাপোর্ট নিতে গেছে। সো ওনারা প্রায় অনেক ধরে টরন্টো থাকে, তো একজন থেকে সাপোর্ট নিচ্ছে, সে বলতেছে যে তোমার যদি এতই প্রবলেম হয় তাহলে তুমি ছেড়ে দাও। And that's exactly true. What you said is not like, just made up. It's really true. And I have seen firsthand that it's happening. From there to young কেউ যে বলতেছে আমার বাসায় এই প্রবলেম, then বলতেছে just get out. That's it. So a lot of cultural things that doesn't work, that doesn't match that way. And খুবই জেনারিক একটা সাপোর্ট। আমি বলবো যে আমরা যেরকম নিড আছে আমাদের অ্যাজ ধরেন অ্যাজ অ্যান ইমিগ্রেন্ট, অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাজ এশিয়ান ইমিগ্রেন্ট, অ্যান্ড দেন সাউথ এশিয়ান ইমিগ্রেন্ট, অ্যান্ড দেন বাংলাদেশি ইমিগ্রেন্ট, অ্যান্ড দেন ইউ অ্যাড দ্য রিলিজিয়াস কম্পোনেন্ট টু দ্যাট, কোনোভাবেই সাপোর্টটা আমাদের যাচ্ছে না। আরেকটা হচ্ছে সাপোর্টের অ্যাভেলেবিলিটিও নাই। অনেকের মনে হবে যে কানাডার হেলথ কেয়ার অবস্থা খুব ভালো, কিন্তু খুবই খারাপ। এবং আমি এটা বলার সাহস করি না, কারণ বললে গালি খাবো। না, আমি বলি, আপনি না বলেন। ইটস খুবই খারাপ। কীরকম খারাপ? এটা হচ্ছে যে ধরেন ভাই আমি ব্লাড টেস্ট করবো, দেশে এসে আমি ব্লাড টেস্ট করতে যাচ্ছি যে কোনো জায়গায়, উইদিন আ ডে আমি সুযোগ পেয়ে যাবো, বা একজন ডাক্তার দেখা যাচ্ছি উইদিন আ ডে or 1 week। আমার এমন হয়েছে ব্লাড টেস্ট করার জন্য 4 weeks ওয়েট করছি ভাই। আচ্ছা, আরেকটু স্পেশালিস্ট দেখাতে হলে 2-3 months। ডাক্তারের জেনারেল চেক আপ, আমাদের যে ফ্যামিলি ডক্টর থাকে যার সাথে আমরা যে কোনো প্রবলেম ফার্স্ট ওনার কাছে যাবো, দেন হি উইল রেফার। দেখা গেছে যে রেফারেন্সের ক্ষেত্রে 6 months। It's insane, মানে আপনি ওয়েট করে পাচ্ছেন না। And then when you go to mental health support, that's even worse. And আমি একটা একাডেমিক একটা প্রজেক্টের থ্রুতে আমি ওদের যে ন্যাশনাল যে বডি ফর মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং, ওদেরই ছিল যে we have a lot of supports here and there in the remote parts of Canada or other territories, but we don't have a coordination. Everyone is working in silos. So how do we make it easy? একটা LifeSpring-এর মতো বা এরকম একটা ফ্যাসিলিটি যেটা আমাকে সব সাপোর্টগুলো এক জায়গায় এনে দিচ্ছে, অ্যান্ড দেন দের ইজ আ ভয়েস লাইক আ ইউটিউব প্ল্যাটফর্ম আর পডকাস্ট উইচ ইজ ডুইং দ্য অ্যাওয়ারনেস। নাই গভর্নমেন্ট সাপোর্ট ফ্রি ফর মেন্টাল হেলথ, ইউ ক্যান ফর ফ্রি গেট কাউন্সেলিং। প্রত্যেক 2 সপ্তাহ পর আপনাকে টাইম দিবে ফর অ্যান আওয়ার, মেইনলি শুনবে, আপনার কনটেক্সট বুঝবে কি বুঝবে না, অ্যান্ড দেন অনেক সময় কিছু জেনারিক সাপোর্ট অ্যান্সার দিবে, যেটা আপনি গুগল সার্চে পাচ্ছেন, যে ব্রিদিং এক্সারসাইজ, গো ফর আ ওয়াক, বি ফ্রেন্ডস উইথ সাম পিপল অফ ইউর কমিউনিটি অ্যান্ড সো অন। সো ইটস ডায়ার, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ আর সিইং আ লট অফ Bangladeshis from other parts of the world are coming to you, and there will be more. I can tell you today, যে few months later or year later, you'll see more people are reaching out to you. আমি যখন কানাডায় ছিলাম তখনই তো আপনার সাথে টেক্সট হলো, বিকজ আই ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন ইন কানাডা। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে হয়তো দেখি কি অবস্থা। শুধু কানাডাতে না ভাইয়া, আমি শুধু আমি আজকের কথা বলি। আজকে আমার 2টা ক্লায়েন্ট ছিল, একজন সুইডেন থেকে, একজন ইতালি থেকে, অ্যান্ড দুইজনই আমাকে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে যে তারা ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়ায় আসছিল, তাদের ফিজিক্যাল হেলথের। কেন? কারণ ওই দেশে জিপি আছে, জিপি মোটামুটি অ্যাক্সেসেবল, বাট যখনই স্পেশালিস্ট দেখাইতে হয় প্রাইভেটে
ইনসেইনলি এক্সপেন্সিভ, আর গভর্নমেন্টে এত লম্বা সময় যে অতদিন মানে টিকে থাকাটা খুব মুশকিল। আর মেন্টাল হেলথের জন্য সে তারা বলছে যে একটা সাইকিয়াট্রিস্ট অথবা ইয়ের অ্যাভেলেবিলিটি এত ডিফিকাল্ট, প্লাস থেরাপিস্টের সাথে কথা বলতে গেলে থেরাপিস্টরা কালচারালি অ্যাডজাস্ট করতে পারে না, রাইট, মানে একদমই পায় না। যেটা মানে হাজব্যান্ড ওয়াইফের ইস্যু অথবা বাবা মার সাথে ছেলে মেয়ের ইস্যু, রাইট। সো ইটস লাইক তোমার ছেলে মেয়ের বয়স 19 হয়ে গেছে, তুমি এখনও তাদেরকে নিয়ে চিন্তা করতেছো কেন? এটা তো আমাদের কালচারে আমাদের বাবা মা এটা তো আই মিন লাইক আমার বাচ্চা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আমি চিন্তা করবো না, হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, তো তার লাইফটা তোমার লাইফ তোমার, এটা হ্যাঁ মানে তো দ্যাট ইজ দ্যাট মানে টাইপ অফ ফিডব্যাক, যে ফিডব্যাকটা আমাদের বাবা মাকে হেল্প করবে না, বিকজ উই আর ভেরি ক্লোজ বন্ডেড। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে হয়তো বা ফ্রিকুয়েন্টলি আর্গুমেন্ট হচ্ছে, বাট তারা দুজনকে ছাড়তে চাচ্ছে না, এই জন্যই তারা থেরাপিতে আসছে। লাইক ও আর্গুমেন্ট হচ্ছে, তাহলে এটা টক্সিক, তাহলে এটা ছেড়ে দাও। ওয়েল, তারা কাউকে ছাড়তে চাচ্ছে না। সো মানে এবং থেরাপিস্ট বলতেছে যে তোমাদের বেশি প্রবলেম হলে ছেড়ে দাও, ইজ লাইক সেইং লাইক আই কুইট। এখন আমি তো কুইট করতে চাই না বলেই আসছি, রাইট। তো মানে এই যে স্কারসিটি, যেটা এই স্কারসিটিটা বাংলাদেশিরা আসলে মানে অনেক ক্ষেত্রে গড়তে না পড়লে বোঝে না। ডেফিনেটলি বাংলাদেশের হেলথ কেয়ারে অনেক প্রবলেম আছে, আমি কোনোভাবেই বাংলাদেশের হেলথ কেয়ারের সাথে তুলনা করতেছি না, বিকজ বাংলাদেশের হেলথ কেয়ারের মানে ইনসেইন লেভেলের প্রবলেম আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে হেলথ কেয়ার ইজ মোর অ্যাক্সেসেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল দেন লেটস সে কানাডায়, যেখানে গভর্নমেন্ট সাপোর্ট অ্যাক্সেসেবল না আর প্রাইভেট সাপোর্ট অ্যাফোর্ডেবল না। অ্যান্ড ইউ আর থিঙ্কিং যে ভাই কী সমস্যা, আমার বউ প্রেগনেন্ট, খুব অসুস্থ, আমি হাসপাতালে ফোন করছি, বলছে যে ওকে বলো ড্রাইভ করে চলে আসতে। রেগুলারলি হচ্ছে, হ্যাঁ, যে ড্রাইভ করে চলে আসবো, হ্যাঁ ড্রাইভ করে চলে আসেন, রাইট রাইট। সো একজনের পা ভেঙে গেছে, সে একটা হাসপাতালে গেছে, 2.5 ঘন্টা ওয়েটিং বসে আছে পা ভাঙা অবস্থায়। ইটস ভেরি হার্ড। ডেফিনেটলি বাংলাদেশে অ্যাগেইন মানে মানুষজন সবাই বলা যায়, ও আপনি বলছেন বাংলাদেশে কোনো সমস্যা নেই, বাংলাদেশে অনেক সমস্যা আছে, বাট why do you want something to be white and something to be black? Exactly. Just accept the fact that it's grey all over the world. All over the world, exactly. And waiting time আমি যদি একটু অ্যাড করি, 2 hours is nothing ভাই। আপনি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করেন, আমার হাইয়েস্ট কত জানেন? 10 hours. And I didn't get to see the doctor. বাইরে বরফ পড়তেছে, মানে আমি দেখতেছি আমার গাড়ি তলায় যাচ্ছে, আমি মানে যদি দেরি করি আমি স্টর্মে পড়ে যাব, এমন ডিলেমার মধ্যে আমি 10 ঘন্টা ওয়েট করছি, ডাক্তার নাই। তখন আমি ভাবছি যে না, মানে আই উইল নট সি, কিছু করার নেই, কাজ আই ডোন্ট ওয়ান্ট গেট ইন টু দ্য স্টর্ম। 8 ঘন্টা আরেকবার, 6 ঘন্টা 7 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ। অ্যান্ড আমি যখনই বাংলাদেশে আমার ফ্রেন্ডদের বলি যে দে লাইক হাউ ইজ ইট পসিবল, বাট দিস ইজ হোয়াটস হ্যাপেনিং। বাংলাদেশে হ্যাঁ অনেক প্রবলেম আছে, অনেকে অনেক কিছু বলবে, বাট আমি বলবো যে অনেকে থাকে না যে ইফ ইউ সি দ্য গুড অ্যান্ড দেন ইউ সি দ্য ব্যাড, দেন ইউ রিয়েলাইজ হোয়াটস দ্য ভ্যালিউ। বাংলাদেশে হেলথ কেয়ারের ক্ষেত্রে আমারও তাই। আমি বলবো যে আমি সোফার যেটা দেখছি যে হ্যাঁ হয়তো সব জায়গায় অ্যাক্রস দ্য বোর্ড দ্য কোয়ালিটি অফ ট্রিটমেন্ট ইজ নট ইন পার উইথ আদার কান্ট্রিজ, বাট দ্য ফ্রিকোয়েন্সি ইজ দেয়ার। আপনি আজকে চাইলে, অ্যান্ড আমি বলতেছি উই ডেমোগ্রাফি, যাদের ধরেন একটু 2-3 জনকে একটু কল করে একটু লাইন দিতে পারবে, দে আর অ্যাকচুয়ালি গেটিং ট্রিটমেন্ট। মানে আমি ট্রিটমেন্ট না পেয়ে মারা যাচ্ছি আরেক দেশে, কোয়ালিটি বেস্ট, ফ্রিকোয়েন্সি নাই, পাচ্ছি না, অ্যাভেলেবিলিটি নাই। আর এই জায়গায় হ্যাঁ আমরা কোয়ালিটি হয়তো ওয়ার্ল্ডে আমরা ইভেন দো আমাদের দেশে অনেক ওয়ার্ল্ড ক্লাস ডক্টর আছে, বাট আমি ইন জেনারেল বলতেছি নাই, বাট অ্যাটলিস্ট আই এম বিং এবল টু সি আ ডক্টর, অ্যাটলিস্ট আই এম বিং এবল টু সি ডু সাম টেস্টস, ইভেন থিংস লাইক MRI, ইটস অ্যাভেলেবল ইন বাংলাদেশ। ইউ নো দেয়ার ইন মাই প্রভিন্স আমাদের হচ্ছে, আমি চেক করে দেখছিলাম MRI এর জন্য আপনার 12 মাস ওয়েট করতে হবে। সো ইন দ্যাট কেস 2 hours ইজ নাথিং, 10 hours-ও অনেক সময় আমার মনে হয় যে নর্মাল হয়ে যাবে। অস্ট্রেলিয়াতে যদি আমার 2 ভাই অস্ট্রেলিয়াতে থাকে, তো বেসিক্যালি ওদের যখন রুট ক্যানেল করতে হবে বাবার এবং ছেলের, প্রবলি একটা ইনস্ট্যান্সে তারা হিসাব করে দেখছে যে এর থেকে বাংলাদেশে এসে রুট ক্যানেল করে আবার চলে যাওয়া ভালো। আমার কাজিন বিকজ এক একটা মানে একটা রুট ক্যানেল ইজ লাইক $1,000, $1,500, তো অ্যান্ড দ্যাটস এক্সপেন্সিভ। এবং ইন্স্যুরেন্সের খেলা খুব কঠিন খেলা, এটা কাভার করে, এটা কাভার করে না, ওইটা হয়, এটা হয় না, লাস্টে কিছু ক্লজ দিয়ে দিবে, ও এই ক্লজের আন্ডারে এটা হয় না, তখন আপনি দেখবেন এটা তো কয়েক $1,000। এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা বলি,
সেটা হইল যে মানে এটা মানুষজন, আমি যখন বলবো এটা মানুষজন ডিসবিলিভ করে, বাট ইটস ইম্পর্টেন্ট দ্যাট আমি মেনশন করি, সেটা হচ্ছে যে পার্টিকুলারলি কানাডার ক্ষেত্রে আই হ্যাভ সিন মোর দেন 25 কেসেস এইটা এই সমস্যাটার। সেটা কি, ঠিক আমি কানাডার একটা পেশেন্টকে দেখতেছি, এটা আমি প্রথম খুবই সারপ্রাইজ হয়েছি। 2021 থেকে যে এক্সপিরিয়েন্স আমার শুরু হয়েছে, ইয়াবা অ্যাডিক্টেড। আর কানাডার একটা স্টুডেন্ট, মেধাবী ছেলে, সে যখন তার সমস্ত কিছু বলতেছে আমি বুঝতেছি সে ইয়াবা অ্যাডিক্টেড। আমি ডাবল চেক করার জন্য একটা সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাইছি বাংলাদেশে, যে তুমি একটা আচ্ছা দেখতেছে, বলছে যে হ্যাঁ আসলেই তো ইয়াহিয়া ভাই ও তো ইয়াবা অ্যাডিক্টেড। মানে আই জাস্ট ওয়ান্ট টু ডাবল চেক উইথ দ্য সাইকিয়াট্রিস্ট, ইউ নো হোয়াট আই মিন। তো ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে তোমার বেসিক্যালি ওরা খুব সহজে ADHD ডায়াগনোস করে দেয়, খুবই সহজে। তোমার মন ফোকাস নাই, তোমার হ্যাঁ তোমার ADHD খুব কমন ডায়াগনোসিস। ওকে ঠিক আছে, ADHD ডায়াগনোসিস করলো, সমস্যাটা কোথায়? সাথে সাথে তারা অ্যামফেটামিন দিয়ে দেয়। অ্যামফেটামিন, মেটা অ্যামফেটামিন ইজ বেসিক্যালি ইয়াবা। আচ্ছা, ব্লু মেথড যেটাকে বলে। অ্যামফেটামিন মেটা অ্যামফেটামিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আমি যদি খুব টেকনিক্যালে না যাই, অ্যামফেটামিন মেটা অ্যামফেটামিন যে কোনো ফার্মাসিস্ট অথবা ভালো ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট তারা সবাই জানে অ্যামফেটামিন মেটা অ্যামফেটামিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য নাই। ইটস জাস্ট 19-20, ইটস বেসিক্যালি ইয়াবা। এখন তারা যেটা প্রেসক্রাইব করে দিচ্ছে সেই ক্ষেত্রে তাদের প্রিকশন খুবই কম, মানে দিয়ে দিল আর কি, মানে খুবই হ্যাঁ মানে দেয় না, খুব সহজে লিখে দিল। যাকে লিখে দিচ্ছে সে খুব সহজেই কাউন্টার থেকে নিতে পারতেছে। সে শুধু নিতে পারতেছে না, ওইটা প্রেসক্রিপশন দেখে বাকিরাও নিতে পারতেছে। আমি অনেক পেশেন্ট দেখছি বাংলাদেশি যারা তার কাজিনের প্রেসক্রিপশন দেখে নিচ্ছে, ওভার দ্য কাউন্টার বা দেখায় টাকায় নামটাম দেখায় টাকায় নিচ্ছে, এবং 2-3 বছর ধরে সে বেসিক্যালি ইয়াবা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। ক্লিনিক্যালি এবার ADHD প্রথমত ADHD খুব সহজে ডায়াগনোসিস করতেছে। আমি যদি ধরেও নিই যে ডায়াগনোসিসটা ঠিক আছে, এমন না যে অ্যামফেটামিন দেওয়া যায় না, দেওয়া যায়, সাইকিয়াট্রিস্ট দিতে পারে, জিপি দিতে পারে, কিন্তু এটা খুব কশাসলি দেওয়া উচিত, কারণ এটাতে অ্যাডিক্টেড হয়ে যাওয়ার চান্স খুব বেশি। এটা ওষুধের যে ডিটেলস নিয়ে যদি কেউ পড়ে, অ্যামফেটামিনের সাইড এফেক্ট সবাই জানে যে এটাতে অ্যাডিক্টেড হয়ে যাওয়ার চান্স খুব বেশি। কোনো রকম কোনো কশন নাই, দিয়ে দিল মানে যা আচ্ছা ঠিক আছে, আপনার মনে হচ্ছে ADHD আছে, আচ্ছা ADHD আছে, আমি আপনাকে অ্যামফেটামিন দিয়ে দিলাম। যদিও মাইল্ড ADHDতে ওষুধ দেওয়াটা ক্লিনিক্যাল সাইকোলজিতে মানা করা আছে, দরকার নাই। এটা আরও থেরাপিতে বা মানে সুইমিং থেকে শুরু করে আরও অনেক অ্যাক্টিভিটি দিয়ে এটা সলভ করা যায়। না দিয়ে দিল। এই যে ওভার প্রেসক্রাইব করা, এবং এটার কারণে হিউজ, আমি যদি আমেরিকার কথা বলি, দেন ওপিওয়েড ক্রাইসিস 100% মানে এই সিমিলার টাইপের একটা প্রবলেমের জন্য হয়েছে। ওইটা হিস্ট্রি ভেরি সিমিলার। সো হেলথ কেয়ারে যে করাপশনে ডেফিনেটলি বাংলাদেশে করাপশন হয়, ফর শিওর হয়, 100% হয়, এবং এটা আমাদের কমানোর চেষ্টা করা উচিত। বাট টু অ্যাজিউম দ্যাট এই করাপশন কানাডাতে নাই, এই করাপশন আমেরিকাতে নাই, ইজ জাস্ট একটা ডিলিউশন। এক্স্যাক্টলি, মানে অ্যাবসলিউট ডিলিউশন। এবং ওখানে আমি বিগ ফার্মাসিউটিক্যাল কোম্পানি করাপশন, ইন মেডিকেল ইন্স্যুরেন্সের করাপশন, মানে এগুলো নিয়ে যে কত কত হাজার হাজার মামলা চলতেছে, নো ওয়ান হ্যাজ আইডিয়া। সবাই ভাবে আচ্ছা ওয়েস্ট সবই ভালো, সবই ট্রান্সপারেন্ট। হ্যাঁ, অনেক দিকে ট্রান্সপারেন্ট, কিন্তু আমাদের দেশের করাপশনগুলো, মানে আমি কীভাবে বলি যে আমাদের দেশের করাপশন দেখলে বোঝা যায় যে একজন করাপশন করতেছে। ওইখানে করাপশন করবে, 6 মাস পর আপনার কাছে কাগজ আসবে যে আপনার করাপ্টেড, ইউ গট ট্রিকড অ্যান্ড ইউ হ্যাভ টু পে দিস মাচ অফ মানি। অ্যান্ড ইটস নট জাস্ট ইন হেলথ কেয়ার, ভাই, ইন এভরি সেক্টর। অ্যান্ড আমার মনে কালচারালিও কি তাদের মধ্যে একটু জিনিসটা একটু ভিতরে থাকে। আমরা যেমন বাঙালিরা, আমি মজা করার জন্য বলি যে বাংলাদেশে আমরা হচ্ছে ছিচকা চোর দেখা যায়, আর তারা হচ্ছে গিয়ে মাফিয়া গডফাদার। ট্রু, এক্স্যাক্টলি। এবং নট জাস্ট সুপার সফিস্টিকেটেড। হ্যাঁ, পার্সোনাল লাইফেও আপনি আমার সাথে, আমি আপনার ছোট ভাই, আপনি ধমক দিলেন কি করতেছো, এই ওদের ওখানে যেটা হবে যে অনেকদিন পর শুনবো ইয়াহিয়া ভাই আমার নামে আরেকজনের কাছে এটা বলছে, তো ইয়া ভাই আমাকে ডিরেক্ট কেন বলে না, যে সাদমানের সামনে বলাটা ইম্পোলাইট দেখা যায়। I said to someone else, backstabbing, but in the name of being polite. So এগুলো তো হচ্ছে, so that's also a big problem, right? So আমরা যদি একটু বিয়ে করি যে তোমার ক্যারিয়ার প্রোগ্রেশন, সো একটু ক্যারিয়ারে আসি যে সো দেয়ার আর স্টুডেন্টস যারা বাইরে পড়তে যায়, তুমি পড়ছো, আমি কিছুটা পড়ছি,
ফিউচারে হয়তো আরও পড়বো, তো আবার তুমি কানাডাতে জব করতেছো, বাংলাদেশে আসো, সো ইউ আর ফ্রিকুয়েন্টলি ট্রাভেলিং। তো in terms of settling down, so what are the challenges that you see যেটা তোমার কাছে মনে হয় অ্যাড্রেস করা উচিত? বাই দ্য ওয়ে, সরি, বিফোর ইউ স্টার্ট, আমাকে অনেক মানুষ প্রশ্ন করে, সেটা হচ্ছে গিয়ে যে বিদেশে থাকা, পার্টিকুলারলি ওয়েস্টে সেটেল ডাউন করা কি হালাল নাকি হারাম? এই কোশ্চেন যেহেতু করে আমি জন্য অ্যান্সারটা দিই। সেটা হচ্ছে যে আমি আসলে কোনো হালাল এবং হারামের অ্যান্সার দিতে চাই না। আই এম নট এ ইসলামিক স্কলার, আজকে ইসলামিক স্কলার। আমি ইসলামিক স্কলারদের কাছ থেকে যারা রিলায়েবল তাদের কাছ থেকে আমি যেটা জানি সেটা আমি বলতেছি, দ্যাট হিস্টোরিক্যালি মুসলিম স্কলারদের মধ্যে এই ব্যাপারে ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল, বিকজ কনটেক্সট সবসময় চেঞ্জ হয়। সো আমি জাস্ট যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে ইফ ইউ আর সামওয়ান যে মানে ইসলাম ধর্মে খুব সিরিয়াসলি বিলিভ করেন এবং ছেলেমেয়েকে ইসলাম ধর্ম বড় করতে চান, দেন আপনি এমন কোনো স্কলারের সাথে কথা বলেন যে স্কলারকে আপনি আসলে ট্রাস্ট করেন এবং তার গাইডলাইনটা ফলো করতে পারেন। বাট আপনি যদি ট্রাভেল করেন বা ট্রাভেল না করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রত্যেকটারই প্রজ অ্যান্ড কনস আছে, এবং আপনি যেই অপিনিয়নটাই ফলো করেন, ডোন্ট ডিসরেসপেক্ট দ্য আদার অপিনিয়ন। যে লেটস সে আমেরিকায় বা কানাডায় তার বাচ্চাকে ইসলামের সাথে বড় করতেছে, রেসপেক্ট দ্যাট অপিনিয়ন। সেও একটা স্কলারকে ফলো করে, সেও আল্লাহকে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আবার যে মনে করছে না আমি ওই দেশে থাকবো না, আমি বাংলাদেশে আমার বাচ্চাকে বড় করবো, আমি থাকবো কারণ ওই দেশে গেলে আমার ধর্ম চলে যাবে, রেসপেক্ট দ্যাট অপিনিয়ন। এখানে কাদা ছোড়াছুড়ির দরকার নেই। ওরা সব হিপোক্রিট অথবা এরা কিছুই বুঝে না, এরা মূর্খ, এরা জ্ঞানী, এগুলোর কোনো দরকার নেই। মানে just be nice, be empathetic, follow an opinion, be strict on yourself, be empathetic to others, rather than being strict on others and being মানে নিজেরে ক্ষমা করলাম অন্যদের গালি দিলাম, এটা করা উচিত না আর কি। সো বাট আমি যদি তোমার কাছে আসি যে so you are frequently traveling and you are still full time প্রফেশনে আছো কানাডাতে, তো সেই জায়গাটা থেকে what are the challenges that people should remember before they think about settling down in the West? First of all, economic একটা যে difference, যখন আপনি টাকা কনভার্ট করবেন, but when you're starting off, whatever money you have, that's always less, unless you take like কোটি কোটি টাকা, মানে যেটা নিয়ে যাচ্ছেন is always less, that's there. Unless you are PK Haldar. Yeah, exactly. And the second thing is, whatever network you have here, ওখানে গিয়ে you are starting from the scratch. So network wise you are starting from the scratch. Third হচ্ছে climate. It's a big thing. Summer is beautiful, কিন্তু যখন আস্তে আস্তে উইন্টারের দিকে যাবে you will see যে একটু খারাপ লাগতেছে। দেশে যেমন আমাদের বৃষ্টি দেখলে মজা লাগে, এতদিন রোদ, একটু বৃষ্টি হলো, স্লোলি দেখবেন এভরিডে ইটস রেইনিং, এভরিডে ইটস ডার্ক। অ্যান্ড এটা আমিও একসময় বলতাম কি বলে যে ইটস গুড, মানে কুল ওয়েদার, ভালোই তো। কিন্তু আস্তে আস্তে যখন দেখবেন মাসের পর মাস আপনি সকালে উঠে দেখছেন ইটস লাইক ভেরি স্যাড অ্যান্ড গ্লুমি অ্যান্ড ডার্ক অ্যান্ড গ্রে, ইট হিটস ইউ আস্তে আস্তে। আবার যখন বরফ, এমনও হয়েছে যে আমাদের ওখানে তো এমন মুদি দোকান নেই ভাই, যে বাসায় এখন ইচ্ছিল নিচে পাউরুটি কলা নিয়ে আসলাম, দেখা গেলো যে আমি রাতে খাবো, খেতে দেখি ডিম নাই। এখন ডিম কিনতে হলে আমার আশেপাশে 5 কিলোমিটারে কিছু নাই, তো বরফ পড়তেছে বাইরে, এমন লিটারাল রিয়েল সিনারিও। এর মধ্যে আমার বের হতে হয়েছে, গাড়ি দেখি যে 1 হাত বরফের নিচে, এটাকে কেটে কেটে ড্রাইভওয়ে থেকে বের হয়ে আমি ধরেন আরও দূরে গেছি, লাইক 5 to 6 কিলোমিটার্স অ্যাওয়ে টু বাই 1 pack of egg. সো এই জিনিসগুলো কিন্তু থাকবে যে ইটস অলওয়েজ নট অ্যাক্সেসিবল, স্পেশালি ডিউরিং দোজ মান্থস, রাফলি ধরেন আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ টু সাম এক্সটেন্স এপ্রিলও হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য প্রভিন্স। সো এই যে চেঞ্জটা, এটা একটা বিগ থিং। আরেকটা হচ্ছে হাউজিং ক্রাইসিস। মনে হতে পারে কানাডা অনেক বড় একটা দেশ, পৃথিবীর 2nd লার্জেস্ট দেশ, কিন্তু ইনহ্যাবিটেবল না তো। হ্যাঁ, তো ওদের যেটা হচ্ছে যে পুরা সাউথ ধরেই ম্যাক্সিমাম পপুলেশন থাকে। এর আমার মনে হয় রাফলি 60% থাকে আবার সাউথের মধ্যে, টরন্টো অন্টারিও রিজনটাতে। সো হাউজিংয়ের জন্য সেই রকমভাবে ডেভেলপ হয় নাই, এনাফ প্রপার্টি নাই, ওদিক দিয়ে প্রচুর ইমিগ্রেন্ট নিচ্ছে, প্রচুর রিফিউজি নিচ্ছে। সো হাউজিং ক্রাইসিস ইজ আ বিগ ফ্যাক্টর। তখন যাদের হয়তো হাউজিং প্রাইস ইজ ভেরি স্কাই রকেটিং, লাইক ইনসেইন, অ্যান্ড ইটস নট জাস্ট ইন বিগ সিটি। আগে কি ছিল, টরন্টো, ভ্যানকুভার,
বা এরকম। এখন দেখা যাচ্ছে স্মল সিটিজ ইউ আর গোয়িং টু লাইক, কেন হয়েছে এটা রিভার্স মাইগ্রেশন হয়েছে। কোভিডের সময় ওরা বিগ সিটি থেকে যে রিমোটলি কাজ করতে পারছে, আমি যখন দেশে চলে আসছি ওরা গেছে হচ্ছে যার হোম প্রভিন্সে, তখন ওরা ইচ্ছা মতো প্রপার্টি কিনছে। সো অ্যান্ড দেন বাইরের কিছু কিছু দেশের রিচতে ইনভেস্টমেন্ট ছিল। এনিওয়ে, সো প্রপার্টি ক্রাইসিস ইজ এ বিগ থিং। অনেকে ছোটো সিটিতে যাচ্ছে, মনে হচ্ছে লাইফস্টাইল একটু চিপার হবে, বাট ইটস এক্সট্রিমলি এক্সপেন্সিভ অ্যান্ড মানে স্কারসিটি আছে, পাচ্ছে না বাসা। আমি এমনও আছে ফ্রেন্ডরা প্রথম 2 মাস 3 মাস এয়ারবিএনবিতে থাকছে, হোটেলে থাকছে এক ফ্রেন্ড 1 মাস কানাডা যে। দ্যাটস এক্সপেন্সিভ, বাসাও পাচ্ছে না, অ্যান্ড দেন দ্যাট পার্সন ইজ গোয়িং ক্রেজি যে মানে হোয়াটস হ্যাপেনিং, রান্না করতে পারতেছি না, তো ফ্রোজেন খাবার খেয়ে কতদিন। সো দ্যাটস অ্যানাদার প্রবলেম। আরেকটা হচ্ছে জব সার্চের। অনেকে ভাবে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যাবো, জব পেয়ে যাবো। ইটস নট রিয়েলি লাইক দ্যাট। লাকিলি আমার ক্ষেত্রে আমি ফার্স্টে যেই এর জব ছিল, যেহেতু আমি প্রফেসরদের থ্রুতে গেছি, অ্যান্ড দেন আই গট ইন টু কনসাল্টিং অ্যান্ড অল, বাট দ্যাটস নট দ্য পিকচার। ফার্স্টে গিয়ে আপনি নো ম্যাটার হোয়াট ইউ আর, মানে ডেফিনেটলি মানে খুব রেয়ারলি বাংলাদেশিদের ফার্স্ট জব হয় ডেলয়েট। হ্যাঁ ভাই, ইটস রেয়ার, ইটস ভেরি রেয়ার, অ্যান্ড ইউ হ্যাভ ডান রিয়েলি ওয়েল টু গেট দ্যাট। I mean, I just got lucky. আল্লাহর রহমত ছিল। That's it. It's nothing on me. But ম্যাকডোনাল্ডসে কাজ করছে, টিম হর্টনসে কাজ করছে, অ্যান্ড দে আর ফিলিং ব্যাড। লাইক আপনার ঢাকায় আপনার অনেকে আছে গাড়িও মনে হয় নিজের খুলতে হয় না, দে হ্যাভ ড্রাইভার্স অ্যান্ড অল, রাইট? ফ্রম দেয়ার দে আর গোয়িং, দে নট গেটিং হাউস, দে নট গেটিং অ্যাকাস্টম টু দ্য ওয়েদার, নট গেটিং কমিউনিটি। Education is hard, ফাঁকি দেওয়ার তো সুযোগ নাই। So that's another thing. And then there is a social pressure of getting a better job, and they're like, why am I making someone else's food? Even though it's respected in Canada. That's a good thing about Canada. They respect all sort of job, but No, I respect the job, but I'm just saying that it's I'm challenging. prepared kina. Challenge-টা যে আছে, I'm prepared kina. It's এটা একটা challenging. problem. That's all. হ্যাঁ, it's a big problem. And then আরেকটা যেটা দেখছি যে মিশতে গেল না, আমার মনে হয় একটা এই যে না, ওই আমার এখনো যে বেস্ট ফ্রেন্ড, এই সেই আমার ছোটোবেলা এলাকার যারা ফ্রেন্ড ছিল, স্কুলের যারা ফ্রেন্ড ছিল, কলেজের, আর আমি ঢাকায় যখন মুভ করছি একদম শুরুতে যখন আমার এরিয়ার কিছু ফ্রেন্ড ছিল তারাই কিন্তু। সো ফ্রেন্ড সার্কেলও করা যায় না। সো হ্যাঁ, হয়তো আপনি অনেক নেটওয়ার্কিং আর অনেক সুযোগ। সো মেবি ক্যারিয়ার ওয়াইজ ইউ আর মেকিং আ বিগ নেটওয়ার্ক, ইউ আর pretty good in 2-3 years, you are known figure there. It's very easy. But at the end of the day, you are not gonna chill with your colleagues. আপনার ফ্রেন্ড লাগবে to share like, coffee over Saturday. তখন দেখবেন নাই, নেটওয়ার্ক হচ্ছে না, এই এজে গিয়ে করা যাচ্ছে না। অ্যান্ড দেন ইফ ইউর মুভিং ইন উইথ ইউর ফ্যামিলি, দ্যাটস অ্যানাদার বিগ প্রবলেম। বিকজ আমি এমন একটা বাংলাদেশি এক ভাইয়ার হি ইউজ টু ওয়ার্ক ইন এ বিগ পজিশন হিয়ার, ওখানে যাওয়ার পর উনি বাসার ক্রাইসিস ফেস করছে। এখন বাসা মুভ করছে এমন একটা জায়গায় যেখানে সব ঠিক আছে, বাট ওখান থেকে আবার স্কুল আবার দূরে, স্কুল আবার ওখান থেকে আবার বাসা দূরে। সো দ্যাট হোল থিং ইজ টাফ। অ্যান্ড দেন ইন্স্যুরেন্স স্টাফ, ইভেন ইফ ইউর বাইং আ কার, ইউর renting a property, whatsoever, insurance and additional cost. So small things add up. Rent বাদ দিলাম, আমার গ্রোসারি কস্ট আছে বেশি, আমার মোবাইল বেসিক প্ল্যান ভাই $45, চুল কাটাইতে যাবো $45। সো এগুলো তো আমি তোমাকে একটা ডিফারেন্ট কোয়েশ্চেন করি, মানে তুমি যদি অ্যান্সার দিতে চাও দিতে পারো, দিতে না চাও মানে সেটা হচ্ছে লাস্ট 5 yearsে একটা খুব কমন ট্রেন্ড হচ্ছে অ্যাসাইলাম। ওকে, বেশ কমন যে অ্যাসাইলাম সিক করা, মানে বাংলাদেশ থেকে কোনোভাবে যেতে পারতেছি না, বাংলাদেশে আমি থাকবোই না, ডিভোর্স ছেলে মেয়েরা বা বিভিন্ন অ্যাসাইলাম সিক করো। পিপল রিয়েলি টক অ্যাবাউট অ্যাসাইলাম সিক করার চ্যালেঞ্জগুলো কি? ডু ইউ ওয়ান্ট টু শেয়ার? আমি কিছু ক্যানাডা একটু কম, আমার প্রভিন্সে তো একদমই নাই। আমাদের ওখানে থ্যাঙ্কফুলি যারা বাংলাদেশি আছে, প্রফেসর্স, ডক্টর, স্টুডেন্টস, বিজনেস পার্সন। টরন্টোতে কিছু এরিয়া আছে, গ্রেটার টরন্টো রিজনে, স্কারবোরো এইসব এরিয়াতে অনেক ফ্যামিলি গেছে যারা হয়তো ট্যুরিস্ট ভিসায় গেছে, ওখানে চেঞ্জ করে ফেলছে। প্রবলেম ইজ রাইট অ্যাওয়ে দে আর আউট অফ দ্য সোশ্যাল সাপোর্ট দেয়ার। সো আমরা কিন্তু সোশ্যাল সাপোর্টে আছি, আমরা গভর্নমেন্ট বেনিফিটস। তুমি যদি একটু স্টার্ট করো, অনেকের জন্য কঠিন হয়ে যাবে। অ্যাসাইলাম সিক করা মানে কি, অ্যান্ড দেন তুমি চ্যালেঞ্জগুলো যদি বলো। আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিংয়ে সেটা হচ্ছে যে ধরেন একজন সামহাও কানাডা বা আমেরিকায় ঢুকছে অ্যাজ এ ট্যুরিস্ট ভিসা, সে ওখানে যে 6 মাস পর বা 3 মাস পর চলে আসার কথা, সে ওখানে থাকবে, তার ওখানে ওয়ার্ক পারমিটও নাই, কোনো কিছু পারমিট নেই, সে ওখানে থাকবে, ভিসাও এক্সটেন্ড করবে না, সে কমপ্লিটলি, অনেকে হয়তো পাসপোর্টটা ফেলে দেয়, বা অনেকে গিয়ে ক্লেম করে যে বাংলাদেশে আমার অনেক প্রবলেম, অ্যান্ড বাংলাদেশ থেকেও তাদের আবার অনেক সময় লোক থাকে যে ফেক কেস অ্যান্ড অল দিস দিয়ে দেখাচ্ছে যে কোনো একটা কারণে আমার দেশে গেলে রিস্ক, দেন আমি এখানে থাকবো। আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি এর সাথে জাস্ট তোমার সাথে কমপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে গিয়ে যে অ্যাসাইলাম সিক করার মূল কথাটা হচ্ছে গিয়ে যে কানাডার গভর্নমেন্টকে বা ইউএসএর গভর্নমেন্টকে জানানো যে বাংলাদেশ আমার জন্য কোনোভাবে সেফ না,
এবং এটা হচ্ছে আমার সোশ্যাল প্রোফাইল, সো তুমি আমাকে অ্যাকসেপ্ট করো শরণার্থী হিসেবে, কারণ তুমি একটা ওয়েলফেয়ার স্টেট বা তুমি তোমার যে কনস্টিটিউশন আছে তুমি এদেরকে সাপোর্ট করবা, সো আমি ওই কোটার মধ্যে পড়ি। সো বাংলাদেশ আমার জন্য সেফ না, এবং তারা বাংলাদেশ কেন সেফ না এবারে অনেক কিছু কেউ দেখায় যে ফলস ক্রাইমের কথা, কেউ দেখায় হচ্ছে গিয়ে যে রিলিজিয়াস প্রবলেম, কেউ দেখায় যে ইত্যাদি বিভিন্ন কারণ দেখায়। মূল কথা হচ্ছে বাংলাদেশ আমার জন্য সেফ না, তুমি আমার জন্য সেফ। সো তুমি তোমার কনস্টিটিউশনের যে ওয়েলবিং বা তোমার যে কতগুলো স্পেশাল কোটা আছে যেটার মধ্যে তুমি শরণার্থী নিবা ওইটার মধ্যে তুমি নাও। কেউ লয়ারের থ্রুতে যায়, কেউ গাড়ি ড্রাইভ করে মানে আমেরিকা থেকে যাওয়ার চেষ্টা করে, বর্ডার ক্রস করে যায়, অনেকে যায়। দ্যাট ইজ বেসিক্যালি ইন সামারি, ইন সিম্পল ওয়ার্ডস, অ্যাসাইলাম সিক করার মানে হচ্ছে এটা। বাট চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ আমার মনে হয় যে রাইট অ্যাওয়ে আপনি একটা, যখন আপনি ইলিগাল এবং আপনি ইউ আর ট্রাইং টু ট্রিক সামথিং, টু ট্রিক দ্য সিস্টেম, মেন্টালি আমার মনে হয় অনেকে ইট ডাজন্ট সিট ওয়েল। মানে আপনি মেন্টালি অনেক সময় ফিল করবেন যে a type of challenge or anxiety or some sort of problem. Other than that, আমাদের ওখানে হচ্ছে গিয়ে আমাদের সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার নিতে হয়, ওখানে গিয়ে আমরা একটা সিস্টেমে ঢুকে যাই। ওইটাই হচ্ছে আমার হসপিটালে যাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি, জবে যাই, এই নাম্বার দিয়ে আমি একটা সিস্টেমে পড়ে গেলাম wherever I go in Canada। তারা তো ওইটাও নিতে পারছে না। সো অ্যাজ ইউ আর নট দেয়ার, আপনি সেরকমভাবে ওখানকার ন্যাশনাল কার্ডটাও পাচ্ছেন না। As a result of that, আপনি মেডিকেল সাপোর্টও পাচ্ছেন না। As a result of that, wherever you go, you're going to study, you're going to work or whatsoever, you have no document. So basically, you are becoming literally a refugee. শুনলে অ্যাসাইলাম মনে হয়, বাট আপনি রিফিউজি। অ্যাসাইলাম মানে বেসিক্যালি ইউ আর বিকামিং আ রিফিউজি এন্ড হোপিং দ্যাট দে অ্যাকসেপ্ট ইউ হবে। হ্যাঁ, অনেকে ভাবে কি অ্যাসাইলাম মানে হচ্ছে আমাকে সাথে সাথেই তো সব স্ট্যাটাস দিয়েছে। নো, তখন যেটা হয় তারা লিভিং স্ট্যান্ডার্ড নেমে যায়। They have to always be in fear যে কি হচ্ছে until they become citizen. And then বাচ্চাদের একটা প্রবলেম হয়, a lot of them are going with family, so বাচ্চাদের পড়াশোনার অনেকগুলো গ্যাপ চলে যায়, and then they get into like all these psychological problems because they cannot pay rent, maybe they cannot get the basic healthcare support and so on. And not just in Canada, আমার পার্সোনালি দেখা কাজের থ্রুতে আমি যখন মালয়েশিয়া সিঙ্গাপুরে দেখছি, আমি একটা বিগ অংশ দেখছি যে ওনারা হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম না, ওনারা হচ্ছে যে অবৈধভাবে ওনারা ছিলেন। ইটস ভেরি স্যাড, দে হ্যাভ দেয়ার ওন রিজনস অ্যান্ড রেসপেক্ট দ্যাম যে দে আর ওয়ার্কিং ফর দেয়ার ফ্যামিলি, বাট দ্য প্রসেস ইজ নট রাইট। অ্যাসাইলাম সিক করার একটা বড় চ্যালেঞ্জ যারা আমার কাছে কাউন্সেলিং করে, আমি যেটা দেখি সেটা যেটা তারা আন্ডার এস্টিমেট করে, সেটা হচ্ছে তারা বাংলাদেশে যখন থাকে, অনেক শিক্ষিত মানুষকে আমি দেখছি, কেউ একজন বলছে হ্যাঁ ভাই হয়ে যাবে, ভাই হ্যাঁ হয়ে যাবে, এইটা করবেন, ওইটা লিখবেন, হয়ে যাবে। বাট যখন তারা যায়, আমি যদি পার্টিকুলারলি আমেরিকার কথা বলি এবং ইউকের কথা বলি, ফার্স্টে প্রসেসটা অনেক আনসার্টেন এবং লেন্দি। তাকে বলা হইতেছে এটা 1 বছরে হয়ে যাবে, দেখা গেছে 5 বছর হয়ে গেছে, হয় না, কাগজ হয় না, এটা হয় না, সেটা হয় না, না ভাই এটা বদলাই গেছে, এই সেই হ্যান ত্যান। ওই যে বলে না দালালের খপ্পরে পড়া, দালালেরও কিন্তু শিক্ষিত ভার্সন আছে, অনেক শিক্ষিত, ওয়েল এডুকেটেড, সুন্দরভাবে আপনাকে কথা বলতেছে, বাট আসলে সেও জানে আনসার্টেন, বাট সে আনসার্টেনটা বলতেছে না। সে আপনাকে ওয়েবসাইটের লেখাটা দেখাচ্ছে, কিন্তু ওই ওয়েবসাইটের লেখাটা যে বলা আছে এত দিন লাগবে, বাট এটা যে আরও অনেক লম্বা সময় লাগতে পারে, এবং ওই সময়টা আপনি কীভাবে পার করবেন এই জিনিসটা কিন্তু আপনাকে বলা হচ্ছে না। তো কানাডার ক্ষেত্রে এটা এখন একটু কম, কানাডা এখনও যারা অ্যাসাইলাম সিক করে সেটা এখনও মোটামুটি তারা একটা প্রসেস ফলো করে, বাট কানাডার চ্যালেঞ্জ অন্য দুইটা আছে। 1 নম্বর যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে যখনই তারা আনে তখন তারা এদেরকে শহর থেকে অনেক দূরে নিয়ে রাখে। এই যে শহর থেকে অনেক দূরে নিয়ে তাকে 1-1.5 বছর থাকতে বলছে, 2 বছর থাকতে বলতেছে, এটা তার মাথায় থাকে না যে এটা অনেকের জন্য এটা জেলখানায় থাকার মতো, কারণ সে কমপ্লিটলি কমিউনিটির বাইরে, অ্যাবসলিউটলি বরফে ঢাকা, এবং সে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আছে এই দিকে যে কোনো একটা সময়ে তার কাছে মনে হইতেই পারে যে আমি হয়তো বা একটা ভুল চয়েস মেক করে ফেলছি, বাট এটা আনডু করা ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং যারা অ্যাসাইলাম সিক করে তাদের অনেকেরই ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই। 2 নম্বর যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এই কথাটা বললে মানুষজন খুব আপসেট হয়, বাট দ্য রিয়ালিটি ইজ আপনি যখন অ্যাসাইলাম সিক করে সিটিজেনশিপ নিচ্ছেন বা নেওয়ার প্রসেসে আসেন, আপনি পরবর্তীতে আপনি চাইলেই বাংলাদেশে এসে অনেক কিছু করতে পারবেন না, যেটা আপনার কাছে মনে হয় খুবই অদ্ভুত একটা ব্যাপার যে বাংলাদেশে আবার আমি কোনোদিন কিছু করতে চাবো কেন, কি এটা আপনার মনে হচ্ছে, মানে আপনি জানেন না যে 5 বছর 10 বছর পরে মেবি আপনি এটা আনডু করতে যাবেন,
অনেক কারণ হইতে পারে। ইউ মাইট বি মিসিং হোম, আপনি ওইখানে গিয়ে দেখতে পারেন আপনার বাচ্চা অ্যাডিক্টেড হয়ে গেছে, ইউ মাইট সি দ্যাট আপনি যেটা ভাবছিলেন তার উল্টা, এই সোসাইটিতে আপনার পক্ষে ব্লেন্ডেড করা কোনো সম্ভব না। স্পেশালি যারা একটু সিনিয়র সিটিজেন, তারা অনেকেই, যারা 45 বছর বয়সে যারা কানাডায় গেছে, তারা অনেকেই অ্যাডজাস্ট করতে পারে না। তারা এখানে বসে মনে করে যে আমি বাইরে গেলে সব ভালো হয়ে যাবে। ওরা বাইরে যায় এবং যাওয়ার পরে তারা দেখে যে না, এইটা আসলে আমার জন্য না। তো তারা যখন ব্যাক করতে যায়, আপনি যদি রেগুলার স্কিল মাইগ্রেশনে যান বা স্টুডেন্ট মাইগ্রেশনে যান, কোনো সমস্যা নাই। বাট যখনই আপনি অ্যাসাইলাম সিক করে যাবেন এবং তারপরে যখন আপনি বাংলাদেশে ব্যাক করতে যাবেন, ইট ইজ কোয়াইট কমপ্লিকেটেড। কারণ আপনি ঘোষণা দিচ্ছেন লিগালি যে বাংলাদেশ আপনার জন্য কোনো অর্থেই সেফ না, যেটার জন্য আপনাকে ওইখানে যাইতেই হবে, তা নাহলে আপনি শেষ। এবং এইটার একটা সোশ্যাল কনসিকুয়েন্স আছে, লিগাল কনসিকুয়েন্স আছে, এটা মানুষজন বোঝে না। মানুষজন মনে করে বাংলাদেশ তো বাংলাদেশ, আমি যা ইচ্ছা তা করতে পারবো। বাট যারা অ্যাসাইলাম সিক করে ব্যাক করতে আসে, তাদের জন্য জিনিসটা সবসময় ইজি হয় না। নট এট অল। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং ওখানে গিয়েও দেখা যায় যে দে গেট bullied or stuff like that, because ধরেন আপনি বাংলাদেশি, আপনি জানেন যে তারা এইভাবে গেছে, যারা কষ্ট করে গেছে, they're in the process of working or studying. বাংলাদেশিরা একটা জিনিস কোনোভাবেই ভাবতে পারে না, তুমি দেখছো কিনা, সেটা হচ্ছে যে বাংলাদেশিরা মনে করে অর্জব অল্প কয়েকদিন করব, তারা এটা ভাবতে পারে না বা বুঝে না প্রচুর কানাডিয়ান সারা জীবনই অর্জব করে। ম্যাক্সিমাম ভাইয়া, একটা বড় অংশ ওরা হচ্ছে স্কুলের পরে হায়ার এডুকেশন, ব্যাচেলার্স খুবই রেয়ার করে না, মাস্টার্স তো আরও রেয়ার। তো তখন ওরা হচ্ছে যে সারা জীবনে অর্জব করছে এবং একটা মিনিমাম হচ্ছে, ওদের আবার কিছু বেনিফিটও আছে, দে অ্যাড আপ, লাইক এটা দিয়ে হোল লাইফ চলছে। একটা বাংলাদেশি বুঝে না যে ভাই এই অর্জবটা হয়তো আমার 30 বছর করতে হবে, সে মনে করে 1-1.5 বছর করব, এবং এই অর্জবটা করতে তার একটা সময় একটা বয়সে ভালো লাগবে না। সো আমি একটা আপনার 54 ইয়ার ওল্ড একজনের সাথে কথা বলতেছিলাম, প্রবাসী বাংলাদেশি, সে নিউ ইয়র্কে চাকরি করে। তো সে বেসিক্যালি কফি বানায় ওইখানে, 54 ইয়ার ওল্ড। তো মানে এক্সট্রিমলি ডিপ্রেসড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড উইথ লাইফ, বিকজ তার বাচ্চার জন্য সে আসতে পারতেছে না আবার ওইখানে। সো সে আমাকে যেটা বলছে যে ইয়াহিয়া ভাই, আমি তো সারা জীবন কফি বানাবো, এটা আমি জীবনে ভাবি নাই। আর 54 বছর বয়সে আমি যে বাংলাদেশে আমার আব্বা আম্মার যখন বয়স ছিল 54, তখন ছেলেমেয়েরা আমরা বড় হয়ে চিন্তা করছি বাবাকে সার্ভ করব, বাবা আমার জন্য কিছু করব, রিটায়ারমেন্টে যাবে। আমি আজকে 54 বছর বয়স, সারাদিন কফি বানাইতেছি, আমি সারাদিন চিন্তা করতেছি আমার বাচ্চাটাকে যদি আমি লাইনে রাখতে পারি। ওই সময়টা কখন আসবে যখন আমার বাচ্চাটা আমাকে টেক কেয়ার করবে? এবং আমি যখন আমার আশেপাশে ফরেনারদেরকে দেখি, ওদের তো কোনো লক্ষণই নেই, ওদের তো বাচ্চার সাথে কোনো সম্পর্কই নাই, এবং ওরা কফি বানাই যেতেছে। হ্যাঁ, 62 বছর 68 বছর বানাই যাচ্ছে। হ্যাঁ, তো সবাই আমারে বলতেছে যে সবাই এখানে থ্যাংক ইউ বলে, সরি বলে, কত ভালো সোসাইটি, আর আমি কফি বানাই যাচ্ছি। এই রিয়ালিটিটা মানুষজন, রিয়েলিটিটা রিয়েলি ডিফিকাল্ট। মানুষজন চিন্তা করে যে ভাই আমেরিকাতে একটা ছেলে বা মেয়ে মাইক্রোসফটে চাকরি করতেছে, বাংলাদেশে একটা ছেলে বা মেয়ে ইউনিভার্সিটি পাস করতে পারতেছে না, অথবা বুলিড হচ্ছে, অথবা লেটস সে বাংলাদেশে একটা ছেলে বা মেয়ে জ্যামে আটকায় আছে। দ্যাট ইজ নট আ ফেয়ার কম্প্যারিজন, বিকজ বিকজ দ্য ভাস্ট মেজরিটি অফ প্রবাসী বাংলাদেশিরা আসলে মাইক্রোসফটে চাকরি করে না। একেবারে খুবই ট্যালেন্টেড, কোয়ালিফাইড, লাইক রিয়েলি ব্রিলিয়ান্ট মানুষজন মাইক্রোসফট ইন্টেলে চাকরি করতেছে। দে আর রেয়ার, অ্যান্ড তারা হয়তো বাংলাদেশে থাকলেও ফ্যান্টাস্টিক কিছু করতো, অ্যান্ড উই আর হ্যাপি দ্যাট তারা মাইক্রোসফটে কাজ করতেছে। বাট দ্য ভাস্ট মেজরিটি অফ দ্য পিপল আর নট, don't have that life. Exactly. And এই জিনিসটাই হয় কি যে maybe that's like 0.something% of the population, and ওটা কি আমরা, that's great, I aspire to be one of them too, but it's not the reality. And যখন reality দেখে তখন ওই যে frustrated হয়ে যায় যে okay, why am I making coffee for 3-4 years or 5 years or even more, এই জিনিসটা, and it's sometimes 15 years and sometimes their whole life. So that's sad when it hits them and they are in denial, and এমন একটা পজিশনে থাকে যে আসতেও পারতেছে না, থাকতেও পারতেছে না, and stuff like that. So it's a big problem. This is one of the getting back to the point, যে চ্যালেঞ্জগুলো কি সেটেল ডাউন হওয়ার, যে you have to be ready with that. I'm not saying কোনো কিছুই বাজে, বা আপনিও বলতেছেন না কোনো কিছুই বাজে বা whatsoever, but just be ready with that. And আমি যদি honestly বলি যে এই বাইরের রিয়েলিটিটার
আমি হয়তো কাজ করছি অনেক দেশে, কিন্তু আমি কি করতাম, কাজ করে আমি জানি যে at the end of the day I'm getting back to ঢাকা, বসে I'm getting back to my family, and that was there in back of my mind. But যখন আমি ওখানে গেছি, it's like, oh my God, I'm starting from the very scratch. I'm alone in this cold place, and that hits hard. So আমার কথা হচ্ছে যে, এবং thankfully আমি whole life I've been known for being like a mentally resilient person. But আমি যখন দেখছি আমি এত বাইরের এক্সপোজার থাকার পরেও গিয়েও it's not sitting well with me. এত মেন্টাল স্ট্রেংথ থাকার পরেও I'm feeling low. তখনই আমার মনে হয়েছে it must be bad, and it must be very common. People are not just talking about it. And it's very true. Through my research work with other organizations, or through my personal interaction, I found that it's lesser within the immigrants to report that I'm facing a problem or accept the fact. It's even lesser among men, right? So that's a whole different dark realm where people really don't. Let's talk about men for us, for next. তো ছেলেদের, purely ছেলেদের, let's forget about Canada, let's forget about everything else, let's focus on men. So we are men and so ছেলেরা অনেক রকম মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে। আমি যদি গ্লোবাল স্টাডি বলি, দেন ছেলেরা অনেক বেশি সুইসাইড করে মেয়েদের থেকে, সামান্য বেশি না, মানে সিগনিফিক্যান্ট অনেকগুলো স্টাডি আছে কান্ট্রি ওয়াইজে, গ্লোবালি ছেলেরা বেশি সুইসাইড করে। যদিও ইন্টারেস্টিংলি বাংলাদেশের স্টাডিজে দেখা যায় বাংলাদেশে মেয়েরা বেশি সুইসাইড করে, এবং মেয়েরা যারা সুইসাইড করে তাদের একটা সিগনিফিক্যান্ট অংশ, যারা আর্লি সুইসাইড করে তাদের অনেকে সেক্সুয়ালি অ্যাবিউজড। সো বাংলাদেশের ক্ষেত্রে পিকচারটা সামান্য ডিফারেন্ট, বাট গ্লোবালি ছেলেরা অনেক বেশি সুইসাইড করে মেয়েদের থেকে। তো সেই জায়গাটা থেকে সুইসাইড একটা আমি যদি অ্যাডিকশন বলি, ছেলেরা সিগনিফিকেন্টলি মোর অ্যাডিক্টেড দেন মেয়েরা। জেলখানায় ছেলেদের পপুলেশন অনেক বেশি, হোমলেস পপুলেশনের মধ্যে প্রচুর ছেলে। আমি যদি বলি যে ফাইন্যান্সিয়াল স্ট্রেস থেকে সুইসাইড, সেটা ছেলেরা অনেক বেশি। তো ছেলেদের আসলে সমস্যাটা কি? I think they're afraid of opening up. খুলে বলতে ভয় পায়, বা খুলে বলতে ইচ্ছা থাকে না। which is the concept is the man up. You cannot seem to be weak, you have to be strong. You have to be like a wall and take anything you want. That's what being a man is. বিভিন্ন কালচারাল ন্যারেশনের কারণে এটা আমাদের মধ্যে ঢুকে গেছে, but I think that's the main reason. Starts from exactly that. It's not like we don't suffer, it's not like we don't get hurt, it's not like you can say anything to me and I'll not be hurt, it's not like I will go through economic, mental hardship and I'll be fine. No, we're human beings at the end of the day. But the problem is, এবং আমার ছোট পড়াশোনা আমি যেটা দেখছি, ছেলেদের মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে women seek help, thankfully. Men, they deny. So a lot of men suffer and then they die. বাট আমি তোমাকে একটু চ্যালেঞ্জ করি এই জায়গাটায়। হ্যাঁ, আই ডোন্ট ডিসএগ্রি উইথ ইউ এন্টায়ারলি, বাট এখানে একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে আমি একটু চ্যালেঞ্জ করে জিনিসটাকে এইভাবে বলতে চাই এটার সাথে। সেটা হচ্ছে যে সবসময় বলা হয় যে টক্সিক মেইল ইগোর কারণে ছেলেরা কথা বলে না। ওকে, সো হাউ রেডি ইজ দ্য সোসাইটি টু লিসেন টু মেনস টিয়ার্স? অনেক ক্ষেত্রে তো ছেলেরা কান্নাকাটি করলে এটাকে ক্রোকোডাইল টিয়ার বলা হয়। তো একটা মেয়ে অ্যাবিউজড বা বুলিড হয়েছে, পুরা সোসাইটি তার সাথে এমপ্যাথাইজ করে। একটা ছেলে বুলিড হয়েছে, দেন বেশিরভাগ ক্ষেত্রে ছেলেটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে সেটা বলতে পারে না যে আমি বুলিড হয়েছি। আমি বাংলাদেশে প্রচুর ছেলেকে চিনি যারা সেক্সুয়ালি রেপ, সোজা কথা, হ্যাঁ, বাট তারা কখনো বলতে পারে নাই, তারা একটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারে নাই, তারা একটা মি টু মুভমেন্ট স্টার্ট করতে কখনো পারবে না। তারা সোসাইটি রেডি না, কিন্তু সোসাইটি আবার তাকে বলবে যে ও তোমার মানসিক রোগ হয়েছে, আবার তুমি টক্সিক ইগোর কারণে তুমি কিছু করতে পারতেছো না। ইটস অলওয়েজ দিস টক্সিক ইগো। ওয়াই? কেন তুমি আমার সাথে এমপ্যাথাইজ করতে পারো? তুমি কি আমাকে এমপ্যাথাইজ করার সুযোগ দিছো? তুমি যে আমারে বলতেছো যে তুমি তো একটা মেয়ে হিসেবে তুমি বলতে পারতেছো যে আমি আমার কাজটা করতে পারবো না মেন্টাল হেলথের জন্য, বাট আমি যদি আসলে বাসায় গিয়ে বলি যে আমি চাকরি করবো না, বাসা ভাড়া দিতে পারবো না কারণ আমার মেন্টাল হেলথ প্রবলেম হচ্ছে, আসলে কি আমার এমপ্লয়ার রেডি? আসলে কি আমার বউ রেডি? আসলে কি আমার বাবা মা রেডি এটা শোনার জন্য? তুমি কি আসলে তাকে সেই চান্সটা দিছো? এক্স্যাক্টলি, দিস ইজ আ বিগ প্রবলেম গ্লোবাল কনটেক্সটে। আমি বাংলাদেশে তো আমার মনে হয় এটা আরেকটু এক্সট্রিম, বিকজ আমরা অ্যাজ আ সোসাইটি এই মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে
তেমনই পাই না, ছেলে হোক মেয়ে হোক। আমি বেশ যে কয়েকটা দেশে কাজ করছি বা এখন থাকতেছি, ওইখানেও এটা একটা প্রবলেম। একটা ছেলে যদি বলতেছে যে আই হ্যাভ দিস প্রবলেম, আই এম স্ট্রাগলিং, আই এম ফিলিং লো, আই ফিল ওয়ার্থলেস, আই ফিল আনওয়ান্টেড, অ্যান্ড একটা রিসার্চে দেখা গেছে দিজ আর দ্য 2 words men use in their suicide note before they die: worthless, unwanted, I have no purpose. বলো এই just get a life, change your job, man up, you have to be tough, go and lift few weights at the gym, you'll be fine. I personally do all this. Exercise করলাম, friend circle আছে, still you can be in mid of everyone and still you can be feeling very, very low. And then the society isn't just ready for that. The society would point fingers at you, tell you যে আপনি কি হাই ভাই কি, মানে আপনি আরো 10 জনকে বলবেন যে একটা খুব কমন কথা নতুন শুরু হয়েছে, সেটা হচ্ছে তুমি অলস তাই তুমি ডিপ্রেসড। দিস ইজ সো রং। I don't think it's really true. You can be like এটা ক্লিনিক্যালি এটা একটা মানে পিপল, ইটস আ ক্রাইম টু সে দ্যাট, মানে অ্যাজ আ সাইকোলজিস্ট ইটস আ ক্রাইম টু সে দ্যাট। এবং মানুষজন এটা বলে এবং মানুষজন এটা বইলে স্ট্যাটাস দেয়, শেয়ার করে, হাহা রিয়াক্ট দেয়, বাট পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ আর নট গোয়িং থ্রু ডিপ্রেশন, দ্যাট ইজ ওয়াই তুমি এটা বলতেছো। তোমার যদি টাইফয়েড হইতো তুমি তো এই কথাটা বলতা না যে তুমি অলস তাই তোমার টাইফয়েড হয়েছে, দেন তুমি কোনো ডিপ্রেশন ফিল করো নাই। সো তুমি হয়তো অলস ছিল, তুমি ওভারকাম করছো। আরেকটা মানুষ হয়তো বা ডিপ্রেস বা ট্রমাটাইজ ছিল, সবাই বুকডন দিলে ডিপ্রেশন কমে যায়, সত্যি না এক্স্যাক্টলি। অ্যান্ড দেয়ার আর পিপল হু আর হাই ফাংশনিং ডিপ্রেসড, রাইট? তারা সবই করছে, দে আর সুপার অ্যাচিভার্স, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দে আর নট ডুইং ওয়েল, অ্যান্ড দিস আর দ্য পিপল ইউ হিয়ার দ্যাট দে ডাইড। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে লিঙ্কিন পার্কের ভোকালিস্টের মতো কত মানুষ আছে যারা সুইসাইড করছে। Tyson Fury ভাইয়া, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হেভি ওয়েট চ্যাম্পিয়ন, অ্যান্ড হি ইজ নোন ফর বিং আ voice for men's mental health. A big man, super strong. I think he's Irish or something. And he said that if mental health is something that could bring a big or strong person like me that down, then it can bring anyone at that point. Yes Theory, a famous YouTube channel. Other key founder, Matt, he was talking about depression, I think 2 weeks back. He quit Yes Theory, his own child. He quit Facebook, social media, deleted Instagram. Why? Because he was suffering from severe anxiety, depression, and he had a version of anxiety which is called depersonalization. So feeling unreal, feeling disconnected from the whole world, feeling like, you're sleepwalking through life, right? Everyone is having that. They're not University of Pennsylvania main psychologist who served as a psychologist in University of Pennsylvania and a professor who served for 30 years in University of Pennsylvania committed suicide couple of years back. He's like the মানে psychologistদের মধ্যে he was one of the icon, right? Especially in working in education sector. Like everyone loved him. He committed suicide 50+ years. So but the thing is somehow ছেলেরাও রেডি না মেন্টাল হেলথকে অ্যাড্রেস করতে, সোসাইটিও রেডি না। এক্স্যাক্টলি, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট দেয়ার ইজ আ হিউজ গ্যাপ। এবং যার ফলে ছেলেরা যাচ্ছে না, ছেলেরা তখন কি করে যে সাম গেট ইনটু অ্যাডিকশন, সাম গেট ইনটু ব্যাড হ্যাবিটস, দিস অ্যান্ড দ্যাট। অ্যান্ড আরেকটা জিনিস আমি পডকাস্টে শুনতেছিলাম যে অন্যদের কিছু হলে সবাই বলে ও হোয়াট হ্যাপেন টু ইউ অ্যান্ড সো অন। ছেলেদের কিছু হলে হোয়াটস রং উইথ হিম, নট লাইক হোয়াট হ্যাপেন টু হিম, right? It's a big difference. তখন জানতে পারবো যে actually I went through this thing, and not everyone is going through drug abuse, that's why they have that. Not everyone has family problem, not everyone has কোনো traumatic accident এর কারণ থেকে anxiety depression হয়েছে. It can just hit anytime to anyone, right? আরেকটা জিনিস যেটা আমার কাছে খুব খুবই রাগ লাগে আমার, সব কিছু হচ্ছে ছেলেরা নার্সিসিস্টিক, এই ন্যারেটিভটা সব কিছু হচ্ছে ছেলেরা নার্সিসিস্টিক, মানে আর কি কোনো সমস্যা নাই পৃথিবীতে? বলে ভাই ইদানিং কিছু হলে যে টক্সিক মাস্কুলিনিটি আর হচ্ছে সব কিছুই নার্সিসিস্টিক। ওয়েল নার্সিসিস্টিক ওমেনও আছে, আর সবচেয়ে বড় কথা তুমি সমস্ত সমস্যাকে নার্সিসিজম মনে করো না কেন? একটা ছেলে একা বসে থাকতে চায়, নার্সিসিস্ট। একটা ছেলে কথা বলতেছে না, নার্সিসিস্ট। একটা ছেলে বউয়ের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতেছে না, নার্সিসিস্ট। ছেলেদের যাই সমস্যা হয়, নার্সিসিস্ট। ওয়াই ক্যান্ট ইউ
মানে একসেপ্ট দ্যাট তার পিটিএসডি থাকতে পারে? ওয়াই ক্যান্ট ইউ একসেপ্ট দ্যাট তার ডিপ্রেশন থাকতে পারে, তার বাইপোলার মুড ডিসঅর্ডার থাকতে পারে, তার হাজারটা সমস্যা থাকতে পারে, তার হয়তো চাকরি চলে গেছে কিন্তু সে বলতে পারতেছে না, তার হয়তো লোন আছে সে কারোর কাছে হেল্প নিতে পারতেছে না, তার আরও হাজারটা সমস্যা থাকতে পারে, তার স্পাউস টক্সিক হইতে পারে, অ্যাবিউসিভ হইতে পারে, তার বাবা মা অ্যাবিউসিভ হইতে পারে, কেন তার যে কোনো সমস্যা নার্সিসিস্ট। ভাইয়া আমার হাজব্যান্ড নার্সিসিস্ট, আপনি কি সমাধান করতে পারবেন? অ্যান্ড দেন আমি ছেলেটার সাথে কথা বলি অ্যান্ড আমি লাইক ওর মধ্যে নার্সিসিজমের কিছু নাই। অ্যান্ড দেন আমি যখন বলতেছি যে ওনার আসলে নার্সিসিজম প্রবলেম না, তখন আমাকে বলতেছে, মানে তার ওয়াইফ বলতেছে, ভাইয়া আপনিও মনে হয় নার্সিসিস্ট। Oh my God. That's the last thing you want to hear from the client. Narcissism. Purush narcissism. Why? Exactly. Why do you overgeneralize? Why do you diagnose like that? আমি যদি এখন যে কোনো সমস্যার জন্য একটা মেয়েকে নার্সিসিস্ট বলি, এটা তো কেউ অ্যাকসেপ্ট করবে না, একটা মেয়ে অ্যাকসেপ্ট করবে না, এটা ক্লিনিক্যালি রং। দেন কেন প্রত্যেকটা ছেলেকে কিছু হইলেই তার জীবনে যা সমস্যা নার্সিস? ছেলেটা তোমার সাথে দেখা গেছে কি যে ছেলেটা তার ওয়াইফের সাথে কথা বলতেছে না, হ্যাঁ কথা বলতেছে না কারণ মেয়েটা কথা বলতে গেলে ছেলেটাকে গালি দেয়। And that's actually happening. And I have one case যেখানে আমার পরিচিত একজনকে দেখছি, he's actually going through that, right? মেয়েটা কথা বলতে গেলেই উত্তেজিত হয়ে যায়, রেগে যায় এবং গালাগালি করে, দ্যাটস ওয়াই ছেলেটা কথা বলে না। কিন্তু মেয়েটা বলতেছে ছেলেটা কথা বলে না কারণ সে নার্সিসিস্ট। ওয়েল হ্যাং অন আ মিনিট, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট অনেক ডোমেস্টিক ভায়োলেন্সে ছেলেরা অপরাধী, অনেক। আই হ্যাভ সিন, আমার পেশেন্ট আছে, একটা ওয়াইফ আসছে মাথা ফাটা, অ্যাকচুয়ালি মাথা ফাটা, এবং এটা তার সেকেন্ড টাইম মাথা ফাটছে এবং দুইবারই হাজব্যান্ড করছে। আই কমপ্লিটলি অ্যাগ্রি দ্যাট দেয়ার আর মেন হু শুড বি ইন জেল। হ্যাঁ, অ্যাবসলিউটলি 100% দেয়ার আর মেন হু ডিজার্ভ নো ওয়াইফ। হ্যাঁ, তো but at the same time there are men who are victims. Both are true. একটা সেম বিল্ডিংয়ে ধানমন্ডি 7 নম্বর রোডে এরকম হইতে পারে, একটা বাসায় 6 তলায় হাজব্যান্ড বউকে মারে, 7 তলায় বউ হাজব্যান্ডকে ট্রমাটাইজ করে ফেলছে, অ্যাবিউজ করে ফেলছে। দুইটাই সত্যি, দুইটাই ঢাকা শহরে, দুইটাই সত্যি, একই সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড হতে পারে, রাইট, দুইটাই সত্যি। তো সেই জায়গাটাতে আমার হাজব্যান্ডের প্রবলেম, আমার ছেলে মেয়ের প্রবলেম, আমার বাবার প্রবলেম, অনেকের ক্ষেত্রে বাবা হয়তো বা ইমোশনালি আনঅ্যাভেলেবল, অ্যান্ড ছেলে মেয়েকে সারা জীবন ছেলে মেয়ে জানে আমার বাবা নার্সিসিস্ট। ওয়াই? মেবি তোমার আব্বা ইমোশনালি আনঅ্যাভেলেবল বিকজ তার লাইফে অনেক ট্রমা আছে এবং সে হয়তো একটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছে যেটা থেকে সে কখনো রিকভার করতে পারে নাই। বিকজ 1970s 1980s ফর গড সেক কোনো থেরাপিস্ট ছিল না যে থেরাপিস্ট তাকে হেল্প করবে। আমি জানি তুমি সাফার করছো বিকজ তোমার আব্বা ইমোশনালি আনঅ্যাভেলেবল, আই এম্প্যাথাইজ উইথ ইউ, বাট এট দ্য সেম টাইম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ স্ট্রাগল, প্রবলি হি হ্যাড স্ট্রাগল অ্যাজ ওয়েল, even more, and which he couldn't talk about, which right? he couldn't talk about. So no one is in a utopia, no one is in a perfect life. এটা খুব ইজি আমার জন্য বলা, আমার আব্বা আম্মা আমাকে এটা দেয় নাই। I understand দেয় নাই। Be a better parent yourself and try to understand that they might have very difficult time with their life. তাদেরকে গালি দেওয়া খুবই ইজি। সো সামটাইমস আমি যেটা দেখি সেটা হচ্ছে কি মিডল এজড পিপল, তারা একদিকে তাদের বাবা মাকে প্যারেন্টিংয়ের জন্য খারাপ কথা বলে, ব্লেম করে, আবার দে দেমসেলভস আর হরেবল প্যারেন্টস অ্যান্ড দে আর লাইক আমি ভালো প্যারেন্টস না কারণ আমার আব্বা আম্মা খারাপ প্যারেন্টস ছিল। So you're just continuing the cycle, right? Then who are you helping? You know, who are you? হ্যাঁ, who are you helping? So আমার কাছে এটা খুবই রাগ লাগে যে আনকন্ডিশনালি ছেলেদেরকে তাদের যে কোনো প্রবলেমকে, আই হ্যাভ সিন ছেলেরা যাদের সিভিয়ার সোশ্যাল অ্যাংজাইটি আছে, সিভিয়ার, তারা স্ট্যামারিং করে, হ্যাঁ, অ্যান্ড তাদের প্রচুর পরিমাণে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে এবং সবাই তাদেরকে নার্সিস্ট মনে করে কারণ ও এত মুডি, ও কথা বলে না। ওয়েল, একটা ছেলে কথা না বলার 100টা কারণ থাকতে পারে, just because of moody একটা ইনা, হ্যাঁ, মেবি আপনি কথা বলতে গেলেই আপনি তাকে একটা খারাপ জাজমেন্ট দেন, এই জন্য সে কথা বলে না। হ্যাঁ, মেবি আপনি নিজে টক্সিক, এই জন্য সে আপনার সাথে কথা বলে না, বিকজ সিম্পলি আপনি কথা বলতে গেলে তার ভুল ধরেন, রাইট? এই যে মানে মানুষজন বলে যে ছেলেদের আরও ওপেন আপ করা উচিত, ছেলেরা ওপেন আপ করলে সবাই তাদেরকে ভালোবাসবে। রিয়েলি? Is it? Really? I don't think so. Really? কতগুলো ছেলের আসলেই রাইট আছে যে সে বাসায় গিয়ে বলতে পারে যে আমার আজকে চাকরি চলে গেছে? কতগুলো ছেলে আসলে রাইট আছে সে বলতে পারে যে আমার বস আমার সাথে এত খারাপ বিহেভ করছে কিন্তু আমি চাকরিটা ছাড়তে পারবো না
কারণ আমার বেতন বাসা ভাড়া খেয়ে যাবে। কয়টা ছেলের আসলেই ওই আউটলেটটা সোসাইটি দিছে? কয়টা ছেলেকে দিছে? ভেরি ফিউ। বাংলাদেশে আরো কম হবে। একটা মিডল ক্লাস ঢাকার ছেলে বা মেয়ে হু স্ট্রাগলিং ফাইন্যান্সিয়ালি, সে আসলে মানে কতটুকু কনফিডেন্টলি বাসায় গিয়ে বলতে পারে যে আই হ্যাড আ হরেবল ডে অ্যাট অফিস অ্যান্ড আই ফিল লাইক কুইটিং বাট আই ক্যানট কুইট? কয়টা ছেলে আসলে বাসায় গিয়ে বলতে পারে? রাদার হি মাইট বি স্কোল্ডেড যে আসার সময় ফল নিয়ে আসা, অন্যরা তো পারে এ করতে পারে। So definitely women suffer, but men suffer as well. And that's definitely women suffer. Silent. আমার যেটা মনে হয় যে, correct me if I'm wrong, I think it's proportionately বাংলাদেশ হয়তো একটু কম বা বেশি বা globally অনেক বেশি, but it's very silent. There are very few people. Like when I was studying about men's mental health, even in YouTube I found really less contents. Even in terms of organizations, I found really less people who are working on it, and it's a big problem globally. You know, like suicide rate কয়েক গুণ বেশি, mental health problem কয়েক গুণ বেশি, আবার সাপোর্ট সিক করার প্রবণতা ছেলেদের মধ্যে আরো কয়েক গুণ কম। So there is a huge gap. Even LifeSpring ও ভাইয়া, LifeSpring কিন্তু আমি যদি আমার ইউটিউব ফেসবুকের অডিয়েন্স বলি, দেন 70% না 68% মেন, বাট আমি যদি LifeSpring-এর পেশেন্ট বলি 68% ওমেন। তার মানে কি, ছেলেরা শুনতেছে, ছেলেরা বুঝতেছে, ছেলেরা আসবে না। ক্লিয়ার এক্সাম্পল, আমি আসার পর থেকে আমার ফ্রেন্ড সার্কেল বা ছোট ভাই বড় ভাইদের মধ্যে I talk to a couple of people. I can bring you 5 guys who need help today, now. They will never come. আমি গুতাইছি লিটারালি যে take help, go there. আমি বুঝতেছি যে you have severe anxiety, you have severe depression, it's going to fall into other parts of your life. Please go now. You have been suffering from this for maybe 2-3 years. কই যাবো? আচ্ছা যাও না ভাই, যাবো না। কল দিছো? না কল দিই নেই। গেছো? না। It's happening. আমার পরিচিত, I'm not like a very social person, but যাদের সাথে interaction, and one thing I'm trying to do these days is that ওখানেও যে whenever I meet a person, like one-on-one conversation within a group, I try to bring up this topic. How are you doing mentally? How are you? সবাই বলে কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, ঠান্ডা চলে গেছে। But mentally, how are you doing? And even last night, I was talking to a guy, and just a few conversations later, he said, "Oh, I just took a counseling today." And I'm like, "That's great. Jay, you're taking step. How do you feel now?" তার প্রবলেম ছিল ডিপ্রেশন ছিল, anxiety ছিল। Very few people are doing that. ছেলেদের প্রেশার, হ্যাঁ আমি ছেলেদের, you see, it's very hard to be a strong man. No one talks about it. এটা খুবই কঠিন, একটা দায়িত্বশীল পুরুষ হওয়াটা অনেক কঠিন। আচ্ছা, সোসাইটিতে ধরো বাসা ভাড়া দেওয়া লাগবে, আচ্ছা বাচ্চার স্কুলের বেতন দেওয়া লাগবে, এই প্রেশারটা একটা 30 বছরের ছেলে যেভাবে ফিল করে, অন্য কেউ কি সেভাবে ফিল করে? ওইভাবে ফিল করে না, সোসাইটি ফিল করায় না। কেউ বলতে পারে মেয়েদেরও তো বাসা ভাড়া দেওয়া লাগে, নট যেভাবে ছেলেরা দেয়। সোসাইটি কখনো ছেলেদেরকে যেভাবে বুলডোজ করে মেয়েদেরকে এভাবে করে না, অ্যান্ড দ্যাটস ফাইন। মেয়েদেরকে না করার অনেক বড় একটা নোবেল রিজন আছে, বিকজ আ লার্জ নাম্বার অফ ওমেন উইল বিকাম মাদার্স, অ্যান্ড মাদার্স শুডন্ট বি ফোর্সড টু ইনটু financial pressure, and they're doing a full, this is itself a full-time job, or even the toughest মেয়েদের job জন্য in the world. অপশনটা ওপেন রাখা উচিত, বাট ছেলেদের জন্য কিন্তু অপশনটা ওপেন না। ইউ হ্যাভ টু প্রোভাইড, while you are being a father, while you are being a son, your husband, you have to provide. ছেলেকে বিয়ে করতে হবে, ইউ হ্যাভ টু প্রোভাইড, সেটা মাহারানা হোক, সেটা যেটাই হোক, ইউ হ্যাভ টু প্রোভাইড। ইউ হ্যাভ টু প্রোভাইড ফর দ্য হানিমুন, ইউ হ্যাভ টু প্রোভাইড, ইউ আর দ্য প্রোভাইডার, ইউ হ্যাভ টু প্রোভাইড। যে যতই রোমান্টিক কথা বলুক, বাট দিনের শেষে ইফ ইউ আর নট প্রোভাইডিং, you are left out. You're seen as a worthless. You're a worthless person. You must provide. And এই ইকোনমিক বাংলাদেশের কন্ডিশনে, তুমি দেশে থাকো দেশে, ইটস নট ইজি টু প্রোভাইড। নট এট অল। এখন যে স্ট্যান্ডার্ডস, এখন এই যে সবসময় বলা হয়, আমরাও বলি, আমি জানি, আমি নিজেও এই কথাটা বলি যে নিজেকে বাবা মনে করো, খালি টাকা দিয়ে নিজেকে বাবা মনে করো। ওয়েল হ্যাং অন আ মিনিট, এই টাকা দেওয়াটা ইজি না। ইট টুক মি মাই হোল লাইফ। আমি সারাদিন এটাই নিয়ে কাজ করছি যাতে I could bring some money, I could bring food in the table. I understand বাবাদের টাকা ছাড়া ইমোশনালি অ্যাভেলেবল হওয়া উচিত, বাট ফর 1 second প্লিজ অ্যাপ্রিশিয়েট দ্য ফ্যাক্ট দ্যাট ইউর ফাদার ইজ প্রোভাইডিং। He's bringing bread in the table. That's it. It's not easy. No. And with time it's getting tougher, তাই না? হ্যাঁ, সাম পিপল আর ব্লেসড, তাদের জন্য এটা ইজি, বাট ফর দ্য ভাস্ট মেজরিটি অফ সোসাইটি, এই যে তোমার বাবা বা হাজব্যান্ড ইজ ব্রিংিং ফুড অন দ্য টেবিল, ইটস নট ইজি। It's not easy.
For some it's easy, maybe for me it's easy, but for the vast majority of Bangladeshi people it's very tough. এবং তাকে এটা করতেই হবে। সে একদিন এসে বলতে পারবে না যে না এই সপ্তাহে না খাই, হ্যাঁ না, অ্যান্ড দেন থিংস আর বিকামিং ডিফিকাল্ট। ভাবি তো ঘুরতে গেল, ও তো ওর আব্বা আম্মাকে নিয়ে হজ করতে গেল, ও তো ইউ নো হোয়াট আই মিন, ছেলে মেয়েকে এটা কিনে দিল। থিংস আর ডিফিকাল্ট। আমি বলতেছি না এই ডিমান্ডগুলা বা এই কথাগুলো শেয়ার করাটা ইনভ্যালিড, আমি বলতেছি না, বাট আই এম জাস্ট সেইং someone is feeling pressure. Be tolerant, না? আমার কথা হচ্ছে ask for it. It's very natural to ask for it. Be tolerant. আমি সাপোজ আমার বাঞ্চ অফ ফ্রেন্ড, আমি সবসময় ওদের সাথে ঘুরতাম, আড্ডা দিতাম। এখন সবাই জবে বিজি, কারো ফ্যামিলি হয়েছে অ্যান্ড সো অন। আই ক্যানট জাস্ট কিপ ডিম্যান্ডিং দিস। লাইকওয়াইজ উনিও তো ইটস গেটিং টাফ। ভাই আপনি দেখেন যে অ্যাভারেজ একটা 30-year-old 40-year-old একটা পার্সনের এখনকার স্যালারি আর এক্সপেন্ডিচারের রেশিও আরও মেবি 20-30 ইয়ার্সের অ্যাগো দ্য স্যালারি অ্যান্ড এক্সপেন্ডিচার রেশিও ইজ ডিফারেন্ট। আই এম নট শিওর হাউ মাচ ইজ ইন বাংলাদেশ। ইন ক্যানাডা ইজ হরিবলি ডিফারেন্ট রাইট নাও। আমাদের সোসাইটিতে পিপল আর স্পেন্ডিং ওয়ে মোর দেন দে আর আর্নিং, এবং এটার ক্রাইসিসটা 20 বছর পরে এসে পড়বে। আমি যখন প্রত্যেকটা রেস্টুরেন্টে ভিড় দেখি, আমি বুঝতে পারি যে দে আর গোয়িং টু হিট আ ক্রাইসিস দ্যাট দে আর নট সেভিং। ওয়াই? বিকজ দে আর নট সেভিং। কারণ পুরা দেশের যে স্যালারি স্ট্রাকচার, দে আর্নিং, তার সাথে যে পরিমাণ মানুষ এখন রিসোর্টে, যে পরিমাণ মানুষ এখন রেস্টুরেন্টে, এটা ম্যাচ করে না। তার মানে কি? পিপল আর নট সেভিং অ্যান্ড ইনভেস্টিং। তার মানে তাদের ইমার্জেন্সি ফান্ড নেই। তার মানে যখন কোনো একটা ক্রাইসিস হিট করবে, ইট উইল হিট হার্ড। বাট সোসাইটাল যে এক্সপেকটেশন এবং পিয়ার প্রেশার এমন হয়ে গেছে, সপ্তাহে যদি 2 বার খাইতে না যাই, বছরে যদি 3 বার বিদেশে ঘুরতে না যাই, দেন তুমি বাবা হিসেবে ব্যর্থ, হাজব্যান্ড হিসেবে ব্যর্থ। এবং প্লেয়িং দিস রোল অফ প্রোভাইডার ইজ ভেরি স্ট্রেসফুল। ইটস ভেরি স্ট্রেসফুল ইভেন ইফ ইউ থিঙ্ক ইন আ বেসিক ফর্ম, যে বেসিক দাওয়াটাই এই যুগে। অ্যান্ড নট জাস্ট বাংলাদেশ, গ্লোবালি আমরা একটা প্রবলেম দিয়ে যাচ্ছি। এখন ওয়েস্টেও প্রবলেম, জব হারাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে, বাসার দাম বেড়ে গেছে, বাসার দাম বেড়ে গেছে। বাট বাসার দাম বেড়ে গেছে কি আসলে এটা কি ছেলেদেরকে বলা হচ্ছে যে বাসার দাম বেড়ে গেছে, থাক আমাদের বাসা লাগবে না? না, বলা কিন্তু হচ্ছে বাসা লাগবে। অ্যান্ড অন টপ অফ দ্যাট, বিকজ অফ সোশ্যাল মিডিয়া, এখন আই এম হ্যাপি, আই হ্যাভ ফুড, আই হ্যাভ আ হাউস, আই হ্যাভ আ জব। ঢুকে দেখলাম আরেকজন এখন মালদ্বীপস, আরেকজন এখন ইউকে। What are you doing with your life? Right. And then there is a pressure, right? Like তুমি সুইজারল্যান্ডে না কেন? এখন ঈদে আমি সুইজারল্যান্ডে, ঈদের ছুটিতে সুইজারল্যান্ডে না, that's a crime. হ্যাঁ। Few years ago I don't think it was a crime, right? Few years ago people were happy if we could go to একটা মিডল ক্লাস বাংলাদেশি জাস্ট এক জেনারেশন আগে 5 থেকে 10 বছরে যদি একবার সিলেট বা একবার কক্সবাজার যেত, দে ওয়ার হ্যাপি। এখন তারা বছরে 2 বার গিয়েও তারা হ্যাপি হতে পারতেছে না, কারণ তারা বিদেশে যাচ্ছে না। আর বিদেশে গেলে তারা আরো দূরে যাচ্ছে না। বিদেশে গেলে ধরেন থাইল্যান্ড গেলাম, হু ইজ প্রোভাইডিং দ্যাট মানি? তাহলে আমি ইউরোপ গেলাম না কেন? মোস্টলি আ গাই, not always, but mostly it's a guy, and he was pressured to do that, and it's hard. আর আপনি যতই বলেন যে ভাই আচ্ছা করো না, আচ্ছা থাক না, ঠিক আছে, there's underlying sadness, but কতক্ষণ তুমি তাকে টলারেট করবা? রাইট, কতক্ষণ তুমি তাকে টলারেট করবা? সো men also willfully wants to provide সেক্সুয়ালি, মেটিং সায়েন্স বা ছেলেরা প্রোভাইড করতে চায়, হ্যাপিলি প্রোভাইড করতে চায় উইলফুলি। বাট যখন ছেলেটা পারে না, দ্যাট ইজ ওয়েন ইট ইজ এক্সট্রিম স্ট্রেস। সো সোসাইটি ওয়ান্টস him to be a provider, he wants to be a provider, but it is hard for him to be provider, এবং সময়ের সাথে সাথে it is becoming harder and harder to become a provider যার একটা লাইফে পারপাস আছে। and with adding all those new dimensions, এখন গিফট হইতে হবে ওইটা, ফোন হইতে হবে ওইটা, and things like that, it's getting really tough. It's becoming really tough, right? So কেউ তাকে সবসময় সামনে বলতেছে না, আবার সবাই তাকে ইমপ্লিসিটলি বুঝাইতেছে যে তুমি যথেষ্ট করতেছো না প্রোভাইড। হ্যাঁ, somehow there is a a way of saying, and তখন যেটা হয় যে they're struggling, and then on top of that they are not opening up, and then the society is not ready to open up, and it's a disaster. And আমার কাছে মনে হয়, you can obviously describe it, it's like a ticking time bomb. It's getting really, the society is getting really imbalanced, and মানে একটা আমরা যদি একটা সোসাইটি ভাবি, in general 2 চাকা যদি আমরা ভাবি, একটা কিন্তু আস্তে আস্তে well, the other one is struggling too, but the other one is struggling silently, and that's bad. If you're struggling in an open way, আমি বলতে পারবো যে okay, fix it, but আমি যদি silently struggle করতেছি, কবে যেটা ফল করবে you never know. So what to do about it actually?
হোয়াট টু ডু এর আগে আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো তুমি যদি আজকে ফেসবুকে ঢুকো ফর লাস্ট 10 years, তুমি দেখবা যে মানে মেয়েদের একটা কমন কমপ্লেইন আছে, পাশের বাসার আন্টি টক্সিক। কেন? কারণ পাশের বাসার আন্টি বা পাশের বাসার আঙ্কেল জিজ্ঞেস করে বিয়ে করবা কবে, বাচ্চা নিবা কবে, বিয়ে করলে, which is actually toxic. Obviously it is toxic. Okay. Do you know what is also toxic no one talks about? তোমার বেতন কত, হ্যাঁ, কোথায় চাকরি করো, প্রমোশন হইল কি না, আমার ছেলে মেয়ে তো অলরেডি গ্রিন কার্ড পেয়ে গেছে, আমার ছেলে মেয়ে তো অলরেডি বিসিএসে চান্স পেয়ে গেছে। দ্যাট ইজ অলসো টক্সিক। আর এটা কাকে বলা হয়? ছেলেদেরকে। এইটা ফেসবুকে নাই, এটা ফেসবুকে নাই। ইফ ইউ টক অ্যাবাউট ইট, হ্যাঁ তুমি উইক, হ্যাঁ তুমি উইক, তুমি পারতেছো না, ও খেলা পারো না, হ্যাঁ এই জন্য, রাইট, কি পারো না, কি হয়েছে, হ্যাঁ। বাট মেয়েদেরকে যেমন কিছু টক্সিক কথা বলা হয়, ছেলেদেরকেও কতগুলো টক্সিক কথা বলা হয়। বাট ছেলেদেরকে যে টক্সিক কথাগুলো বলা হয়, এইটা প্রথম আলোতে কম দেখা যায়, এইটা ফোর্বসে কম দেখা যায়, এটা জিকিউতে কম দেখা যায়। বাট মেয়েদের কান্না পায়, ছেলেদেরও কান্না পায়। মেয়েরা কষ্ট পায়, ছেলেরা কষ্ট পায়, হ্যাঁ, মেয়েরা ট্রমাটাইজ, ছেলেরা ট্রমাটাইজ, রাইট, দে আর অলসো সাফারিং। we're human beings, they are suffering, বাট তারা শো করতে পারতেছে না। বের হবো কেমনি? আমার কাছে মনে হয় অনেক কথা বলা উচিত, যেটা একটা হয়তো বা একটা স্টার্টিং পয়েন্ট এটা বা একটা পয়েন্ট এটা, বাট আমার কাছে মনে হয় যে এটা নিয়ে প্রচুর কথা বলা উচিত মোর দ্যান এনিথিং। এবং কথা বললে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে ডেফিনেটলি ছেলেদেরকে প্রোভাইড করতেই হবে, বাট ছেলেরা একটা সাপোর্ট সিস্টেম পাবে, যে সাপোর্ট সিস্টেমটা সে পাচ্ছে না। ছেলেদের সাপোর্ট সিস্টেম খুবই দরকার, মেন্টারিং খুবই দরকার, সো দ্যাট তারা স্ট্রং হইতে পারে ফিজিক্যালি এবং ইমোশনালি। সো ছেলেদের প্রচুর আউটলেট দরকার। মেন্টরিং, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে আমার যেটা মনে হয় যে কমিউনিটি ওয়ান হ্যান্ড, যে ইকুয়াল পিপল, যে আমার মতো জানিয়ে দিয়ে যাচ্ছে, আমি হ্যাভ আ সেফ স্পেস, যেখানে আমি এলাকার সবার সাথে আড্ডা দিচ্ছি, ওইখানে একটা সেফ স্পেস, যে ভাই আমার আজকে ভালো লাগতেছে না, ডিপ্রেস লাগতেছে, নট আদার ম্যান, প্লিজ ডোন্ট মেক ফান অফ দ্যাট, রাইট? তাকে হেল্প দেওয়া। আরেকটা হচ্ছে, আই থিঙ্ক মেন্টরিং ইজ আ বিগ থিং, অ্যান্ড দ্যাট পার্সোনালি হেল্প মি আ লট। মানে আমি চাইল্ডহুড থেকে আমার ফ্রেন্ড সার্কেল ছিল, অ্যান্ড আই মোস্টলি ভাইবড উইথ লট অফ সিনিয়র পিপল, যারা হচ্ছে আমার মেন্টর, আমার হচ্ছে অনেক সিনিয়র, অনেক এক্সপিরিয়েন্স। আই এম দ্য ডাম্বেস্ট পার্সন ইন দ্য রুম। That helped me a lot. And mentoring, I think, is not just good for career, it's also good for mental health. And when you see someone যে ওই জার্নি দিয়ে গেছে, তার থেকে লার্ন করতে পারলেন, that's a big thing. And I think আরেকটা জিনিস দেখতেছিলাম যে অনেক সময় ছেলেরা কাউন্সেলিং বা এসব নিতে চায় না কেন, তাহলে কথা দিয়ে কী হবে? But the rewiring of brain, that can happen through conversation. And ছেলেদের আরেকটা মনে টেন্ডেন্সি আছে যে we want to talk about it and we want to take action as well. যে আজকে আমার এনজাইটি আছে, আই উইল টক অ্যাবাউট ইট, আই উইল গেট দ্য রেমেডি অ্যান্ড আই উইল গো ফর সামথিং চ্যালেঞ্জিং, সো দ্যাট আমি এনজাইটি, হয়তো আমার সোশ্যাল এনজাইটি, আই এম গোয়িং অ্যান্ড গেটিং পুশড ইন আ রুম ওয়ার আই এম টকিং টু 10 people অ্যান্ড দেন আই এম গেটিং দ্য কনফিডেন্স। আই থিঙ্ক আরেকটু যখন সাপোর্ট সিস্টেমটা একটু ব্লেন্ডেড হবে না, যে টক প্লাস অ্যাক্টিভিটিস প্লাস কমিউনিটি প্লাস ফ্রেন্ডস প্লাস মেন্টার্স প্লাস মাই ফ্যামিলি ইজ অলসো ভেরি ওপেন ফর ইট, অ্যান্ড অ্যাক্সেস টু নলেজ, যে আমি কিছু বই পড়ে বা ইউটিউবে দেখে আমি শিখতেছি। আই থিঙ্ক দ্যাটস অ্যান ইকোসিস্টেম উই নিড। ইটস নট লাইক জাস্ট ওয়ান কনভারসেশন, ওয়ান মেন্টর দে ক্যান, অর ছেলেদের মেন্টাল হেলথের প্রবলেমটা সলভ করার জন্য শুধু কাউন্সিলিং দরকার, বাট শুধুমাত্র কাউন্সিলিংয়ে হবে না, রাইট? সো এখানে একটা সাপোর্ট সিস্টেম দরকার। লেটস সে ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল লোন হইলে সে কার সাথে কথা বলবে, কে তার মেন্টর হইতে পারে, কে তাকে ক্যারিয়ার অ্যাডভাইস দিতে পারে, কে তাকে একটা লিগাল চ্যালেঞ্জ হলে সাপোর্ট করতে পারে। সো মেন অ্যাকচুয়ালি নিড আ কমিউনিটি, রাইট? এটা ছেলেদের জন্য খুবই দরকার বিভিন্ন ইয়েতে, রাইট? আদারওয়াইজ তার জন্য সাস্টেইনেবলি পারফর্ম করা ইজ ডিফিকাল্ট, রাইট? সব ছেলেরা এসে কাউন্সেলিং করবে ইয়াহিয়া আমিনের কাছে বা লাইফস্প্রিংয়ে বা যে কোনো জায়গায়, এটা কখনো সম্ভব না, এটা কখনো সাস্টেইনেবল না। যেটা সাস্টেইনেবল সেটা হচ্ছে একটা কমিউনিটি থাকবে, যেটা একজন আরেকজনকে পজিটিভ ফিড দিবে। হ্যাঁ, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ হিউম্যান বিংস আমরা কমিউনিটি ছাড়া কিছু না। অ্যান্ড আমার মনে হয় ছেলেদের মধ্যে হয়তো ন্যাচারালি আমরা যেভাবে বড় হয়েছি, ছোটোবেলায় বিকাল হলে এলাকায় ক্রিকেট খেলা থেকে শুরু করে আড্ডা দেওয়া, ব্যাডমিন্টন, সো কমিউনিটির মধ্যে থাকলে ইউ আর অলওয়েজ ফিলিং এম্পাওয়ার্ড, অ্যান্ড দ্যাটস আ গুড ওয়ে অফ গ্রোইং। মনে করি যে 5টা বা 10টা ছেলে একসাথে আড্ডা দিয়েই নিজেদেরকে যেভাবে এনার্জাইজ করতে পারে, এইটা ছেলেরা খুব আন্ডার এস্টিমেট করে যে তার কত দরকার। ডেফিনেটলি এটা টক্সিক সার্কেল হইলে হবে না, বাট আমি বলতেছি যে 5টা ছেলে
বা 10টা ছেলে একজন আরেকজনকে জেনুইনলি যেভাবে এনার্জাইজ করতে পারে বা কনভারসেশন থেকে যেভাবে একটা হেলদি ডিরেকশন পারপাস পাইতে পারে, এটা এখনকার ছেলেরা খুব আন্ডার এস্টিমেট করে। সেটা মনে করে দরকার নাই, ছেলেরা মনে করে যে আর না আমি একা আছি, ভালো আছি, বাট না, তুমি ভালো নাই এবং তুমি আস্তে আস্তে পিছাইতেছো, তুমি বুঝতেছো না। টাইম বম্ব, এক্স্যাক্টলি। এবং এই প্রবলেমটা ভাই ওয়েস্টেড যে প্রবলেমটা, গেটিং ব্যাক টু দ্যাট ফার্স্ট পয়েন্ট, যখন ওদের সামহাও টু সোসাইটাল স্ট্রাকচারেই আইসোলেটেড। সেকেন্ডলি ছেলেরা আরও আইসোলেটেড, অনেকে শুধু কম্পিউটারে বিজি বা গেমিংয়ে বিজি। আর আমরা যখন যাচ্ছি আমরা আইসোলেটেড হয়ে যাচ্ছি। সো আমি দেখছি যে প্রবলেমগুলো হ্যাপেন্স ওয়েন ইউ আর আইসোলেটেড হিউম্যান বিং ইন জেনারেল অ্যান্ড অলসো ওয়েন ইউ আর আইসোলেটেড ম্যান। অ্যান্ড দ্যাটস লাইক আ ভেরি ফার্স্ট গ্রাউন্ড অফ হ্যাভিং অল দিস প্রবলেম। আমি নিজেই দেখছি যে যখন আমি মানে আসার আগেও আমার খারাপ লাগতেছিল, ভালো লাগতেছিল না, আপনার সাথেও চ্যাট করলাম যে কী ভাইয়া কী অবস্থা এখানে। আমি দেশে আসার পরেই আই স্টার্টেড মিটিং উইথ অল মাই আগের জিম বাডিজ, মাই স্কুল ফ্রেন্ডস অ্যান্ড সো অন। আই ওয়েন্ট ফর সাম ওয়াকস অ্যান্ড সো অন, লাইক স্পেন্ড বেসিক টাইম। মানে হয়তো আমি চা খাইতেছি, গ্রিল চিকেন খাইতেছি, পার্কে হাঁটতেছি। দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এনার্জাইজ মি টু আ হোল ডিফারেন্ট লেভেল। অ্যান্ড দ্যাট আমি মানে পরীক্ষিত যে বিকজ অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড অল দিস থিংস, পিপল আর লাইক একটু যাই, একটু ইউটিউবে একটু টাইম কাটাই বা ইনস্টাগ্রামে টাইম কাটাই, আই এম গোনা ফিল গুড। নো, অ্যান্ড ওয়েন আই এম আউট আই ডোন্ট টাচ ফোন. Just I love it old school, man, and it energizes me to a whole different level. And not every men's group, when we are walking in the street and laughing, it doesn't mean we are bullying someone. We're just having fun within ourselves, right? So, and we don't want a lot of things. We want just good conversation. And we are not always, men are not always talking about sex. No. Like it's the least of the concerns, to be honest. Sometimes people think that if 5 men are talking, they're always talking about or they're nudity. only checking out a girl or something like that, right? No, that's not true. Well, the girls check out as well, and no one complains about it. So anyway, there's a lot I'm of saying things, that it's not always that conversation. Yeah, exactly. এখানে একটা প্রবলেম হবে মানে এখনকার সময়, আমি এটা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে গিয়ে যে ওভার প্রোটেক্টিভ মাম, দ্যাটস আ হিউজ প্রবলেম এখনকার সময়। অনেক বেশি। যে ওভার প্রোটেক্টিভ মাম, ওভার প্রোটেক্টিভ ফাদার, যারা বাচ্চাকে কারোর সাথে মিশতে দেয় না এবং কোনো কমিউনিটির পার্ট হতে দেয় না, বিকজ এভরিথিং ইজ আনসেফ এক্সেপ্ট দ্য হোম, সো ইউ স্টে অ্যাট দ্য হোম। এবং এটাতে ছেলেরা অনেক পিছায় যায়। এভাবে একটা ছেলে 20-22 বছর পার করার পরে হঠাৎ করে যখন সে সোসাইটিতে মিশতে যায়, তখন সে দেখে সে মিশতে পারতেছে না। হ্যাঁ, সে মিসফিট, সে ফ্রেন্ড বানাইতে পারছে না, কথা বলতে পারতেছে না, তার হাত কাঁপতেছে, পা কাঁপতেছে। অ্যান্ড দ্য অনলি থিং হি ক্যান ডু ইজ টক উইথ দেয়ার প্যারেন্টস, অ্যান্ড দেন দেয়ার প্যারেন্টস আর এক্সপেক্টিং দেম টু বি আ প্রোভাইডার, a provider, a man, a provider, and they are in a mambo jumbo. তো এইটা একটা অনেক বড় ইস্যু যে ওভার প্রোটেক্টিভ। আমার কাছে মানে এখানে প্যারেন্টের অনেক বড় একটা জায়গা আছে। অনেক ক্ষেত্রে এই যে কথাগুলো বলা হয় যে পুরুষ করে বড় করব না, মানুষ করে বড় করব, এই কথাগুলো আসলে একটা ইনসাল্ট, যেটার কোনো মেক সেন্স করে না। একটা পুরুষ তার সৌন্দর্য নিয়ে বড় হবে, একটা নারী তার সৌন্দর্য নিয়ে বড় হবে, কিন্তু এখানে আমি একটা পুরুষকে যদি রেস্ট্রিক্ট করি টু আ পয়েন্ট যেখানে সে ঘর কুনে এবং কুয়ার ব্যাং, এইটা তার কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্টে ভয়ঙ্কর বাজে একটা বাধা। আচ্ছা, এটা কি ভাই বাংলাদেশেও চলতেছে? কারণ আমি এই জিনিসটা আমি দেখছি ক্যানাডাতে, এটা ইমিগ্রেন্টদের মধ্যে আরেকটু বেশি হয়। তো ওরা যেটা করে যে ধরেন আমি এমন কিছু ফ্যামিলি চিনি যে যারা হচ্ছে বর্ন অ্যান্ড ব্রট আপ ওখানেই, কিন্তু তারা ফ্রম আ ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, ছেলে মেয়ে দুজনকেই যেটা করছে যে আমরা এখানে মাইনরিটি, আমরা এখানে মুসলিম, এখানে মুসলিম কমিউনিটি নাই, সব সময় ঘরের ভিতরে রাখতে 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 টু প্রবলেমস। ওয়ান ইজ দে ডোন্ট নো হাউ টু ডু normal stuff in the society, how to face people, career-wise, cognitive development and everything. Academic প্রচণ্ড এনজাইটি, পড়াশোনা নিয়েও এনজাইটি। আরেকটা হচ্ছে দে স্টার্টেড হেটিং দেয়ার প্যারেন্টস। যে আমার আরেকটা ফ্রেন্ডটা ভালো করতেছে, তারা কিন্তু ভালো উদ্দেশ্যেই তাদের ওভার প্রোটেক্টিভভাবে রাখতেছে, বাট দে আর হেটিং যে ও তো আগে গেল, তুমি তো আমাকে দিচ্ছ না। সো দিস আ টু ওয়ে প্রবলেম। সো ওখানে হয় ইমিগ্রেন্টদের মধ্যে একটু বেশি বুঝি যে আমরা ধরেন অ্যাজ এ বাংলাদেশি আমাদের ওখানে তেমন কেউ নাই, আমি সেফ ফিল করি না, ইভেন দো দে আর প্রিটি নাইস অ্যাজ ক্যানাডা ইন জেনারেল ইজ ভেরি ওয়েলকামিং ফর ইমিগ্রেন্টস। মানে পলিসি অ্যাসাইড, একটা ব্যক্তি যেমন আমার বাবা মা যখন বেড়াতে গেছে, মানুষ এসে ওয়ার আর ইউ ফ্রম, কেন আসছো, ছেলে কী করে, ইউ আর দ্য সান, হাউ ইউ লাইক ইট, ভেরি সফট স্পোকেন। সো ব্লেন্ডিংটা হয়, দে আর সেফ ইন দ্যাট সেন্স। বাট তাও হচ্ছে বাংলাদেশের ব্যাপারটা হয় কীরকম, মানে হাউ ইজ ইট আ প্রবলেম হিয়ার? বাংলাদেশের বর্তমান গত 20-30 বছরের ভয়ঙ্কর একটা ক্রাইসিস হচ্ছে, বা আমার সবাইকে সব কিছুতে আনসেফ মনে করে।
এবং তারা প্যারানয়েড। তারা জাস্ট মনে করে তার বাচ্চাকে কিডন্যাপ করবে, তার বাচ্চা কারোর সাথে মিশতে গেলে ইয়াবা খাবে, সে অ্যাডিক্টেড হয়ে যাবে। সো একটা সিগনিফিকেন্ট পরিমাণ বাবা মা বাংলাদেশে তারা নিজেরাও খুব বেশি কারোর সাথে মিশে না এবং বাচ্চাকে কারোর সাথে মিশতে দেবে না, বাচ্চাকে তারা কিছুই করতে দেয় না। অন টপ অফ দ্যাট আসে একটা ইনসেইন পড়াশোনার প্রেশার। দেখা যাচ্ছে একটা ক্লাস 3 বাচ্চা কোচিং করে, হ্যাঁ, সো স্কুল করে, কোচিং করে, তো বাচ্চাটার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না এবং বাচ্চাটা পড়াশোনার বাইরে কিছুই করতেছে না। এবং এভাবে যখন বাচ্চাটা বড় হচ্ছে তার কোনো সোশ্যাল স্কিল বা লাইফ স্কিল বলে কিছু নাই এবং জব মার্কেট ওইটাই খুঁজতেছে এবং তার কিছুই নেই। সো সে বেসিক্যালি খালি পড়াশোনাই করতে পারে, অনেকে তাও পারে না। বাট আমি যেটা বলছি হচ্ছে কি, বাবা মা কারোর সাথে মিশতে দেয় না, কোনো রকম খেলা, কোনো রকম মেশা, কারণ এলাকার বড় ভাইরা খারাপ, তোমার কাজিনও খারাপ, এও সব কিচ্ছু করতে পারবা না। তুমি হয়তো ভুল মানুষের প্রেমে পড়বা, তুমি হয়তো ভুল সম্পর্কে যাবা, তাতে সবাই সমাধান কি, তুমি আমার সাথে থাকো। অ্যান্ড দ্যাট kills it, মানে that kills the spirit. Because এখন even career sector everything else aside, main যে জিনিসটা চায় ওয়েস্টে দেখলাম যে you have to be a team player, you have to be a communicator. We're complaining AI job নিয়ে যাচ্ছে, ChatGPT এই করে যাচ্ছে, ChatGPT cannot be a team player. And that's what they're wanting. And আমরা অনেক সময় বলি যে why South Asian immigrants are doing good in different places, why all the big companies are, the CEOs are from India, or a lot of big people are from Bangladesh or these parts of the world. Because ছোটকাল থেকেই আমরা এমনভাবে বড় হয়েছি, আমরা প্রতিদিন প্রবলেম সলভ করতে করতে হিউম্যান টাচ, আমাদের কমিউনিকেশন স্কিল, আমাদের টিম প্লে। আমি বাসার থেকে এখানে আসতে গিয়ে উইথ দ্য ড্রাইভার আই হ্যাড টু ডু আ লট অফ কমিউনিকেশন, টিম প্লেয়িং, যে কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো। এভরিওয়ার উই আর সলভিং প্রবলেম অ্যান্ড আমার মনে হয় এটা আমাদের বিল্ট ইন। অ্যাজ আ রেজাল্ট, হ্যাঁ, আমাদের ইনিশিয়ালি শখ হচ্ছে, ইনিশিয়ালি প্রবলেম হচ্ছে, বাট এই প্রবলেমটা যখন আমরা উঠতে পারি না, নো ওয়ান ক্যান স্টপ। বিকজ বাই ডিফল্ট ইমোশনাল ইন্টেলিজেন্স একটু ভালো, কমিউনিকেশনটা ভালো, টিম প্লে ক্যাপাসিটিটা আছে। বাট ইটস কনসার্নিং, অ্যান্ড অ্যাজ ইউ স্যাড, আই ডিডন্ট কোয়াইট নো দ্যাট যে ইভেন ইন বাংলাদেশের প্যারেন্টিংয়ের একটা বিশাল ক্রাইসিস সেটা হচ্ছে প্যারানয়েড, হেলিকপ্টার, ওভার পজেসিং প্যারেন্টিং। অলওয়েজ মানে সাম অফ দ্য মাদার্স আর ভেরি জেলাস অ্যাবাউট দেয়ার বৌমা, যে আমার ছেলেকে নিয়ে গেল, হ্যাঁ, বিকজ পজেসিভ, রাইট? So yeah, a lot to talk about, but I think that we touched the major points really well. And thank you for coming in. It's my pleasure. It's my pleasure. And first of all, I cannot thank you enough. I wanted to just meet you for coffee just to say thanks, because আমি যখন কানাডা থেকে আমি দেখতেছিলাম যে ওখানে এই সাপোর্টের প্রবলেম বাংলাদেশে কি হচ্ছে, and I actually saw some of your videos, and then এরপরে আমি মনোযোগ দিয়ে দেখা শুরু করি, and then the podcast resonated a lot. You're covering a lot of topics that's important. পরে দেশে এসে যখন দেখলাম যে this is a huge, and you're being humble, you said it's a small initiative, but I'm really impressed that it's a big support. And বাংলাদেশের মতো দেশে we need maybe 20 times bigger support, but you are starting, and I think it's working as a standard, and we thankfully have a platform where we are talking about mental health. And I want to talk more about men's mental health. Personally, I'm up for any conversation around it. Anyone can reach out to me on social media or something. I want to hear at least, and I want to share my small insight. I'm not an educated person in that sector. I'm like a very dumb person, but at least starting the conversation. And I feel very thankful and safe that you are there, like a Borovai figure who is talking about it and giving us the the brotherhood we need. And I think growing up as a person is tough. Growing up as a man is also lonely. So we need more brothers, more community to talk about it. Not just in Bangladesh, but Dhaka বিভিন্ন কোণায় যারা আছেন. I would love to meet and talk if we ever come across. And thanks again for everything. Thank you for your time. Thank you for your kind words. Inshallah, we'll talk again about something more interesting. Obviously, I'm looking forward to it. Thank you so much. Thank you.